রাসেল আছির সাথে। আর শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে আজকে, এবং যারা যেখানে আছেন আশা করছি যে আজকে যে স্টোরিগুলো আছে আমাদের কাছে সেগুলো শুনে আনন্দ পাবেন, ভালো লাগবে এবং এনজয় করবেন অনেক বেশি। চলুন শুনে আসি আফনান ভাইয়ের ঘটনাটি। প্রিয় লিসেনার্স, এই মুহূর্তে যে স্টোরিটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই স্টোরিটি একই সাথে কবরস্থান কেন্দ্রিক, অ্যাম্বুলেন্স কেন্দ্রিক এবং লাশকে কেন্দ্র করে। সুতরাং বুঝতেই পারছেন, সবাই নড়ে চড়ে বসুন, ভয়ানক কিছু শুনতে যাচ্ছেন আপনারা। প্রিয় লিসেনার্স, এই স্টোরিটি যিনি আমাকে দিয়েছেন তার নাম হচ্ছে সাইফুল। উনি পেশায় একজন অ্যাম্বুলেন্স চালক। উনার বাড়ি কুমিল্লা। উনি এর আগেও ভূত.কমে আমার মাধ্যমে একটি ঘটনা শেয়ার করেছিলেন। আজকে যে স্টোরিটি উনি আমার সাথে শেয়ার করেছেন, এই স্টোরিটি আসলে ওনার সাথে ঘটেনি, ঘটেছে ওনার বোনের পরিবারের সাথে। কারণ ওনার বোনের পরিবার চট্টগ্রাম শহরে থাকতেন। ওনার বোন, তার হাজবেন্ড, তার শ্বশুর শাশুড়ি, তার দেবর ননদ সবাই মিলে চট্টগ্রাম শহরের একটি জায়গায় থাকতেন। ঘটনাটির সময় 2009 সাল। যে বাড়িতে ওনারা থাকতেন, বাড়িটি বেশ একটি বড় জায়গা নিয়ে অবস্থিত। ওনারা যখন ওই বাড়িতে থাকা শুরু করেন, স্থানীয় কিছু মানুষজন ওনাদেরকে বলেন যে এই জায়গাতে অনেক পুরাতন একটি কবরস্থান ছিল। বহু বছর এখানে কোনো কবর দেয়া হয় না, এবং অনেক পুরাতন কবর হওয়ার কারণে আস্তে আস্তে কবরগুলো বিলীন হয়ে গেছে। অনেক দিন এই জায়গাটি বিরান পড়েছিল, পরে বিক্রি হয়ে যায় এবং বাড়ির মালিক এখানে একটি বাড়ি তৈরি করে। কিন্তু বাড়িটি আসলে আধুনিক অবকাঠামোর যে রুলস এটা মেনটেন করে এটা তৈরি হয়নি। কারণ হচ্ছে এই বাড়ির ওয়াশরুমটা ঘরের বাইরে ছিল, এবং আশেপাশের কিছু মানুষ এটাও বলেছিল যে ওয়াশরুমটা যেখানে তৈরি করা হয়েছে সেখানে অনেকেই মানা করেছিল এই জায়গাটাতে ওয়াশরুম না করতে। কারণ ধারণা করা হচ্ছিল ওয়াশরুম যেই জায়গাতে তৈরি করা হয়েছে সেখানেও একটি কবর ছিল। যাই হোক, বাড়িটা তৈরি করা হয়। ওই বাড়িতে সাইফুল ভাইয়ের বোন, বোনের হাজবেন্ড মানে সাইফুল ভাইয়ের দুলা ভাই, বোনের শ্বশুর শাশুড়ি, দেবর ননদ সবাই থাকতেন। শুরুর দিকে খুব অল্প কয়েকদিনের জন্য তেমন কোনো প্রবলেম তারা ফেস করেননি। এর কিছুদিন পর থেকেই অদ্ভুত কিছু সমস্যা ওনারা ফেস করতে থাকেন। যেমন এক রাত্রে ওই বাড়ির প্রত্যেক সদস্য ওনারা শব্দ শুনতে পান যে বাড়ির উঠানে কেউ একজন হাঁটাহাঁটি করছে। তখন সাইফুল ভাইয়ের যেই দুলা ভাই মানে বোনের হাজবেন্ড, উনি ওঠেন, উনি দরজা খুলে দেখেন যে উঠোনে কালো ছায়ার মতো কিছু একটা হাঁটাহাঁটি করছে। উনি যখন বলেন যে এই কে, তখনই সেটি মিলিয়ে যায়। তো এই যে হাঁটাহাঁটির যে বিষয়টি, এটি যে নতুন ছিল তা কিন্তু নয়, এটি কিন্তু প্রায়শই ঘটা শুরু করে। আর ওয়াশরুমটা যেহেতু বাইরে, এই জন্য কি করতো, যদি কেউ রাত্রেবেলা ওয়াশরুমে যেত আর একজনকে ডাক দিত, এই জন্য তিনি সাথে যেতেন, কাছাকাছি থাকতেন, তারপরে আবার ওয়াশরুমের থেকে বের হয়ে হাত মুখ ধুয়ে আবার ঘরে চলে আসতেন। এইভাবেই তারা মোটামুটি অভ্যস্ত হয়ে গিয়েছিলেন। এক রাত্রে ঘটে একটি ভয়ানক ঘটনা। সাইফুল ভাইয়ের বোনের সাথে এই ঘটনাটি ঘটেছিল। উনি রাতের বেলা ওয়াশরুমে যাওয়ার জন্য বের হবেন, তখন ওনার হাজবেন্ড পাশে ঘুমাচ্ছিল। যদিও বলা ছিল যে ওয়াশরুমে যাওয়ার দরকার হলে যেন তাকে ডাক দেয়। তো উনি চিন্তা করেন যে এত রাত্রে ডাক দিব, থাক, এখন আর ডাকার দরকার নেই। কারণ ইলেকট্রিসিটি ছিল, বারান্দায় আলো ছিল বেশ। তো উনি একাই দরজা খুলে ঘর থেকে বের হন। তিনি যখনই দরজা খুলে ঘর থেকে বের হয়েছেন, তখনই তিনি দেখেন উঠোনে প্রকাণ্ড একটি মানুষের মাথা। এই মাথাটি উঠোনে লাফালাফি করে একদিক থেকে আরেক দিকে যাচ্ছে। ওই মাথাটি যখন টের পায় যে সাইফুল ভাইয়ের বোন ঘর থেকে বের হয়েছে, তখন ওই মাথাটি লাফিয়ে লাফিয়ে সাইফুল ভাইয়ের বোনের দিকে আগাতে থাকে। সাইফুল ভাইয়ের বোন প্রচন্ড ভয় পান
জোরে একটা চিৎকার দিয়ে ঘরে ঢুকেই দরজা বন্ধ করে দেন। ওনার হাজবেন্ড ধর্মর করে ঘুম থেকে ওঠে যে কি হয়েছে, তখন বলে যে উনি এটা দেখেছেন। ওনার হাজবেন্ড তখন টর্চ নিয়ে ঘর থেকে বের হন, যদিও বা ইলেকট্রিসিটি ছিল। স্বাভাবিকভাবে দেখেন যে উঠোনে কিছুই নেই। তখন উনি ওনার স্ত্রীকে বলেন যে তোমাকে তো বলেছিলাম যে বাইরে যাওয়ার সময় আমাকে ডাক দিতে, তুমি ডাকো নাই কেন? তখন তিনি বলেন যে যেহেতু আলো ভালোই ছিল বাইরে, তো চিন্তা করেছি যে থাক আজকে আর ডাকবো না, এই জন্য আর ডাকি নেই। তো যাই হোক, রাত্রে এই ঘটনাটি যখন ঘটে তখন বাড়ির অন্য সদস্যরাও পরে জেগে গিয়েছিল, তাদেরকেও বিষয়টি বলা হয় এবং প্রত্যেককে বলে দেওয়া হয় অবশ্যই কেউ যখন রাতের বেলা ঘর থেকে বের হবে সাথে যেন কেউ একজন মানুষ নিয়ে ঘর থেকে বের হয়। এই ঘটনার পরের দিন থেকে আরো একটি সমস্যা ওনারা ফেস করেন। রাত 2টো কি 2:30টার দিকে একজন মহিলার কণ্ঠস্বর শোনা যেত। ঘরের দরজায় টক 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 শব্দ করে বলতো, চলে যা, এই বাড়ি থেকে চলে যা, থাকিস না এখানে, তাহলে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আর মাঝে মাঝেই টিনের চালে ঢিল পড়ার শব্দ ওনারা শুনতেন এবং যখন পড়তো একসাথে বহু ঢিল পড়তো টিনের চালের উপরে। রাত্রে ঘুমাতে পারতেন না ওনারা। একটা সময় ওনারা ডিসিশন নেন এখানে ওনারা থাকবেন না, কারণ এইভাবে আসলে থাকা যায় না। এদিকে ওনারা বাসাও খুঁজছিলেন, কিন্তু এর মধ্যে ঘটে যায় আরেকটি মর্মান্তিক ঘটনা। সাইফুল ভাইয়ের বোনের শ্বশুর উনি রাতের বেলা খাওয়া দাওয়া করার পরে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে যান। ওয়াশরুম থেকে ফিরে এসেই উনি বলেন যে আমার বুকে ব্যথা হচ্ছে। উনি সুস্থ মানুষ, হঠাৎ কেন বুকে ব্যথা হচ্ছে, কোনো কিছু দেখে ভয় পেয়েছিলেন কিনা, উনি কিছুই বলার আসলে সুযোগ পান নাই। বুকে ব্যথা হচ্ছে, বুকে ব্যথা বেড়ে যাচ্ছে, এই কথা বলতে বলতেই উনি মেঝেতে পড়ে যান এবং এর অল্প কয়েক মিনিটের মধ্যেই উনি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান। বাড়িতে কান্নাকাটি রোল পড়ে যায়, কিন্তু ওনাদের বাড়ি তো কুমিল্লাতে, লাশ তো কুমিল্লাতে নিয়ে যেতে হবে। এই জন্য ওই রাত্রে একটি অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়। অ্যাম্বুলেন্সে লাশ উঠিয়ে বাড়ির সকল সদস্য রওনা দেয় কুমিল্লার দিকে। চট্টগ্রাম শহর পার হয়ে, সীতাকুণ্ড পার হয়ে যখন গাড়ি চলা শুরু করেছে, গাড়িটি যখন ফেনীর কাছাকাছি চলে এসেছে, তখন থেকেই শুরু করে একটি ভয়ঙ্কর ঘটনা। ঘটনাটি শুরুতে এমন ছিল যে ড্রাইভার সাহেব এবং গাড়ির প্রত্যেক সদস্য ওনারা ফিল করছিলেন গাড়িটি কোনো কারণ ছাড়াই হঠাৎ করে আধা হাত বা 1 হাত উঁচু হয়ে যাচ্ছে, আবার ঠাস করে পড়ে যাচ্ছে এবং যখন পড়ে যাচ্ছে ওনারা সবাই গাড়ির মধ্যে এলোমেলো অবস্থায় হয়ে যাচ্ছিলেন আর কি। তো এমনটা কেন হচ্ছিল? গাড়ির সবাই বলছিলেন ড্রাইভার সাহেবকে, এই ড্রাইভার ভালো করে চালাও। তখন ড্রাইভার বলছে যে আমি তো ভালো করেই চালাচ্ছি, কিন্তু এমনটা কেন হচ্ছে আমি বুঝতে পারছি না। ফেনী শহরে, মূলত ওই সময় ফেনী জেলার মধ্যে গাড়িটি ছিল। হঠাৎ ড্রাইভার সাহেব লুকিং গ্লাসে দেখতে পান গাড়ির পেছনে বেশ কিছু কুকুর, 10-12টি কুকুর প্রচন্ড জোরে ঘেউ ঘেউ শব্দ করতে করতে গাড়ির পেছনে ছোটা শুরু করেছে। আর এদিকে আমরা তো জানি যে অ্যাম্বুলেন্সের পিছনে একটা ব্যাক ডোর থাকে, যেটাকে আমরা ব্যাক ডালা বলি আর কি। এটি খুলে রোগী অ্যাম্বুলেন্সের মধ্যে ঢোকানো হয় বা বের করা হয়, বা লাশ ঢোকানো হয় বের করা হয়। কোনো কারণ ছাড়াই এই ব্যাক ডালাটি খুলে উঁচু হয়ে যাচ্ছিল, আর ওই পেছনে থাকা ওই কুকুরগুলো ওই অ্যাম্বুলেন্সের মধ্যে লাফ দিয়ে ঢোকার চেষ্টা করছিল। আর ওই লাশের সাথে থাকা যে সাইফুল ভাইয়ের বোন, দুলাভাই, তারপর শাশুড়ি, তারপরে ননদ, দেবর, ওনারা বারবার ওই কুকুরগুলোকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন এবং বারবার ওই ব্যাগডালাটি বন্ধ করে দিচ্ছিলেন। কিন্তু বন্ধ করার পরও কেন এই ব্যাগডালাটি বারবার খুলে যাচ্ছিল? কারণ ব্যাগডালাতে কোনো সমস্যা ছিল না, কিন্তু তারপরও খুলে যাচ্ছিল। কিন্তু কেন খুলে যাচ্ছিল এটি বুঝতে পারছিলেন না। একটা পর্যায়ে গাড়ির ড্রাইভার এই অ্যাম্বুলেন্সটি থামিয়ে দেন। থামিয়ে রাস্তার একটা পাশে দাঁড়িয়ে নিচে নামেন। নিচে নামার পরে দেখা যায়
ওই একটি কুকুরও আর দেখা যাচ্ছে না। কিন্তু কুকুরগুলো দেখা না গেলেও গাড়ির ওই ব্যাগডালাতে কুকুরের আঁচড় সেটি স্পষ্ট ছিল। উনি চিন্তা করেন এখানে খুব বেশিক্ষণ দেরি করা যাবে না, গাড়ি থামানোই যাবে না, যাই ঘটুক না কেন গাড়ি চালিয়ে যেতে হবে। আবার গাড়িতে উঠে গাড়ি চালানো শুরু করেন। গাড়ির মধ্যে প্রত্যেকেই মহান আল্লাহ রব্বুল আলমিনের জিকির শুরু করেন, কারণ আল্লাহ রব্বুল আলমিনের হেল্প ছাড়া খুব ভয়াবহ একটা সিচুয়েশন তাদের সাথে ঘটে যেতে পারে, এবং যে ঘটনাগুলো ঘটছিল তাতে আল্লাহ রব্বুল আলমিন ছাড়া তাদেরকে উপকার করার মতো আসলে কেউ ছিল না। গাড়ি চলছে। গাড়ি যখন নোয়াখালীর কাছাকাছি চলে আসে তখন ওই গাড়িটা একটু যাত্রা বিরতির প্রয়োজন হয়। যাত্রা বিরতি যখন দিয়েছে, দেওয়ার পরেই প্রচন্ড শব্দে গাড়ির দুটি টায়ার ব্লাস্ট হয়ে যায়। ড্রাইভার এবং আরো অন্যান্য যারা ছিলেন তারা গাড়ির কাছে চলে আসেন, এসে দেখেন গাড়ির দুটো টায়ার পাংচার হয়ে গেছে। এবং অদ্ভুত ব্যাপার হলো, গাড়ির টায়ার পাংচার হওয়ার একটা বিষয়টা স্বাভাবিক ছিল না। কারণ হচ্ছে তারা গাড়ির টায়ারের দিকে তাকিয়ে দেখে কোনো ভয়ানক প্রাণী তার শক্তিশালী সুচালো দাঁত দিয়ে টায়ারের উপর কামড় দিয়ে টায়ারের একটি অংশ ছিঁড়ে নিয়ে চলে গেছে। এবং শুধু যে একটি টায়ারের সাথে বিষয়টি হয়েছিল তা কিন্তু নয়, দুটি টায়ারের সাথে একই ঘটনা ঘটে। মজার বিষয় হচ্ছে যে ওই গাড়িতে দুটি স্পেয়ার টায়ার ছিল। যদি একটি টায়ার থাকতো তাহলে খুব বিপদ হয়ে যেত। ওই রাত্রে দুটি টায়ার ছিল, দ্রুত ওই দুটি টায়ার গাড়িতে রিপ্লেস করা হয় এবং তারা ওইখান থেকে বের হয়ে যান। নোয়াখালীতে যখন গাড়িটা চলে আসে ঢাকা চিটাগাং হাইওয়ে, তখন নোয়াখালীতে তেমন কোনো সমস্যা হয়নি। কিন্তু নোয়াখালী পার হয়ে যখন কুমিল্লাতে গাড়ি ঢুকে গেছে তখন আরো একটি ভয়ানক ঘটনা ঘটতে থাকে। গাড়ির প্রত্যেকে এবং ড্রাইভার সে নিজেও দেখতে থাকে যে তাদের গাড়ির সামনে প্রায় 20-25 হাত দূরে গাড়ি কিন্তু চলছে, এবং যে ভয়ানক জিনিসটা দেখতে থাকে সেটি হচ্ছে একটি লাশ দেখতে পান। সেই লাশটি সাদা কাপড়ে মোড়ানো ছিল। এই লাশটিও শূন্যে ভাসছে, গাড়ি আগাচ্ছে, ওই লাশটিও সামনের দিকে এগোচ্ছে, এবং লাশটি একবার ডান পাশে একবার বাম পাশে যাচ্ছিল। এবং কোনো একটা ভয়ানক আওয়াজ তারা শোনেন, এবং সেই আওয়াজটি কেমন ছিল, তোদের গাড়িতে থাকা লাশটি দিয়ে যা, নাহলে কিন্তু সবাই মরবি, এই গাড়িটা এখন অ্যাক্সিডেন্ট হবে, যদি বাঁচতে চাস লাশ দিয়ে যা। কিন্তু গাড়িতে থাকা প্রত্যেকেই এই বিষয়ে ডিটারমাইন্ড হন যে কোনো অশুভ শক্তির কাছে আমরা লাশ হস্তান্তর করব না। অশুভ শক্তি যত শক্তিশালী ভাব দেখানোর চেষ্টা করুক না কেন, আল্লাহর শক্তির সামনে এগুলো কিছুই নয়। আর একটা মানুষের লাশকে কখনো এই পিশাচের হাতে আমরা তুলে দিতে পারি না, আর আমাদের প্রিয়জনের লাশ। সুতরাং যাই ঘটুক না কেন আমরা চলতে থাকব। এদিকে আরেকটি ঘটনা ঘটে, সেটি হচ্ছে যে এই লাশটা অ্যাম্বুলেন্সের যেই সাইডে রাখা ছিল, মাঝে মাঝেই ওই সাইডটা উঁচু হয়ে যাচ্ছিল, এবং অ্যাক্সিডেন্ট হতেও হচ্ছিল না গাড়ি। তো ওনারা প্রচন্ড ভয় পাচ্ছিলেন। হয়তোবা ওনারা চিন্তা করছিলেন যে এই লাশ নিয়ে হয়তোবা তাদের বাড়িতে ফেরার আগে তারাই লাশ হয়ে যাবেন। কিন্তু তারপরও মনে সাহস সঞ্চয় করে তারা আল্লাহর নাম স্মরণ করছিলেন, আয়াতুল কুরসি পড়ছিলেন, সূরা ইয়াসিন পড়ছিলেন। কুমিল্লায় ঢোকার পর এই ঘটনাটা ঘটার পরে আস্তে আস্তে আবার সব স্বাভাবিক হয়ে যায়। এদিকে ফজরের আজান দিয়ে দেয়। গ্রামের বাড়িতে পৌঁছাতে তাদের সকাল প্রায় 8টা বেজে যায়। বাড়িতে লাশ নিয়ে যাওয়ার পরে লাশকে গোসল করানো হয়, জানাজা পড়ানো হয়, এবং যথাযথ ধর্মীয় মর্যাদার সাথে লাশকে কবরস্থানে দাফন করা হয়। ওই রাত্রে আরো একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে। ওই রাত্রে সাইফুল ভাইয়ের বোনের যে ননদ রয়েছে, উনি স্বপ্নে দেখে যে একজন মানুষ কাঁধে করে
সাদা কাফনে মোড়ানো একটি লাশ নিয়ে আসছে। নিয়ে ঘরের দরজা খুলে ঘরের মধ্যে প্রবেশ করে ওই লাশটি ওই সাইফুল ভাইয়ের বোনের ননদের গায়ের উপরে ঠাস করে ফেলে দেয়। এই স্বপ্নটি দেখার সাথে সাথে উনি ধর্মর করে উঠে বসেন। উঠে দেখেন একটি ভয়ানক ঘটনা, যেটি দেখার জন্য উনি মোটেও প্রস্তুত ছিলেন না। উনি দেখেন এই স্বপ্নে যে লাশটি কোনো একজন মানুষ ওনার গায়ের উপরে ফেলেছে, এই লাশটি ওনার পাশেই রাখা। প্রচন্ড ভয় পেয়ে উনি এক চিৎকার দেন। ঘরের লোকজন ওনার রুমে চলে আসে। এসে দেখে সবকিছু স্বাভাবিক। বলে কি হয়েছে? তখন উনি বলেন স্বপ্নে এটা দেখেছেন এবং স্বপ্ন দেখার পরে বাস্তবেও এই জিনিসটা উনি দেখেছেন। তখন ঘরের মানুষ তাদেরকে সান্ত্বনা দেন, বলে ও কিছু না, ভুল দেখেছ, স্বপ্ন তো স্বপ্নই। যাই হোক, পরের দিন ঈশান নামাজের আজানের পরে ঘটে আরেকটি ঘটনা। এই ঘটনাটি ঘটে সাইফুল ভাইয়ের বোনের শাশুড়ির সাথে। উনি ঈশান নামাজের জন্য অজু করতে উনি টিউবওয়েলে যান। টিউবওয়েলে যখন উনি অজু করছিলেন, হঠাৎ উনি দেখেন ওনার সামনে ওনার মৃত স্বামী দাঁড়িয়ে আছে, যাকে গতকালকেই কবরস্থ করা হয়েছে। শুধু যে দাঁড়িয়ে আছে তা নয়, কাছে এসে খপ করে ওনার হাত চেপে ধরে এবং বলে, চল আমার সাথে, আমি একা একা থাকতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে, তোকে নিয়ে যাব। উনি প্রচন্ড জোরে একটা চিৎকার দেন এবং সেন্সলেস হয়ে পড়ে যান। ঘরের মানুষজন, কারণ তখন তো আসলে কেউ ঘুমায় নাই, তখন তো খুব বেশি রাত না, সবাই চলে আসে। এসে দেখে কলপারে সাইফুল ভাইয়ের বোনের শাশুড়ি পড়ে আছে। তাকে ধরাধরি করে ঘরে নিয়ে আসে বাড়ির সবাই। তাকে যখন জ্ঞান ফেরানো হয়, বলে কি হয়েছে, তখন উনি বিষয়টি খুলে বলেন। তখন সবাই সান্ত্বনা দেয় যে বাবা তো মারাই গেছে, মৃত মানুষ তো কখনো ফিরে আসতে পারে না, তুমি ভুল দেখেছো, কারণ আগের রাত্রে এতগুলো ঘটনা ঘটেছে, তারপর ওই বাড়িতে এত ঘটনা ঘটেছে। আসলে আমাদের সকলের মনের মধ্যে এই বিষয়টা এমন ভাবে গেঁথে গেছে যে আমরা সবাই উল্টাপাল্টা দেখছি। কিন্তু সাইফুল ভাইয়ের বোনের শাশুড়ি বারবার বলছিল, না আমি ভুল দেখি নাই, আমি যেটা দেখেছি ঠিকই দেখেছি। যাই হোক, সবাই তাকে সান্ত্বনা দেন। এই ঘটনার মোটামুটি আর তারপর 3-4 দিন কিছু হয় নাই। 5 দিন পরে আরেকটি ঘটনা ঘটে। সেটি হচ্ছে, এই সাইফুল ভাইয়ের বোনের শাশুড়ি একটি স্বপ্ন দেখেন। উনি রাত্রেবেলা স্বপ্ন দেখেন যে ওনার মৃত স্বামী কবর ভেঙে একা একাই উঠে আসছে এবং ওনার কাছে এসে বলছে, আমার একা একা থাকতে অনেক কষ্ট হচ্ছে, চল আমার সাথে চল, তোকে নিয়ে যাব। ঘুমের মধ্যেই উনি চিৎকার করছিলেন এবং বাস্তবে উনি ওই ঘুমের মধ্যে চিৎকার উনি করছিলেন, সেটা বাস্তবেও সেটা উনি আসলে করছিলেন। ঘরের লোকজন চলে আসে ওনার রুমে। তখন কি হয়েছে, তখন উনি বলেন যে, তখন ঘুম ভেঙে যায়, বলে যে উনি স্বপ্নের মধ্যে এই জিনিসটা দেখেছেন। বলে ঠিক আছে, আগামীকালকেই একজন ভালো হুজুরের কাছে নিয়ে যাওয়া হবে, তার কাছ থেকে পরামর্শ নেওয়া হবে যে কি করা যায়। একজন ভালো হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। তো হুজুর এই যিনি মারা গেছেন সাইফুল ভাইয়ের বোনের শ্বশুর, তার জন্য দান খয়রাত সাদগা এগুলো করতে বলেন এবং যারা বিভিন্নভাবে ভয় পাচ্ছিলেন প্রত্যেককেই একটি করে তাবিজ দেন এবং বলেন যে তাবিজটা সাথে রাখবেন, আর ওই যে চট্টগ্রামের ওই বাড়িতে আর থাকা যাবে না, ওখানে আপনারা থাকবেন না, থাকলে আরো অনেক ক্ষতি হবে। তো যাই হোক, ওখানে ওনারা থাকেন নাই। আর এরপর থেকে আর কোনো ঘটনাও ঘটেনি। 2009 সালে এই ঘটনাটি ঘটেছিল। তো যেটি সাইফুল ভাই আমাকে বলেছেন, উনি পেশায় একজন অ্যাম্বুলেন্স চালক, উনি আরো কিছু ঘটনা আমাকে দেবেন বলেছেন। তো আশা করি প্রিয় লিসেনার্স, আপনাদের সবার ঘটনাটি ভালো লেগেছে। এই মুহূর্তে আছেন আপনাদের সবার প্রিয় ডক্টর আলিফ, এবং যার ঘটনা আপনারা সবসময় শুনতে চান, শুনতে পছন্দ করেন, শুনতে ভালোবাসেন, এবং আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই এপিসোডে ঘটনা শেয়ার করার জন্য। থ্যাংক ইউ সো মাচ রাসেল ভাই। তো ঘটনা শুরু করছি। আমি যে ঘটনাটা শেয়ার করব সেটা হচ্ছে আমারই নেইবারের নিজের আত্মীয়র চাক্ষুষ ঘটনা, এবং নেইবার বলতে একই বিল্ডিং এ থাকেন উনি।
তো যার ঘটনা শেয়ার করব তার নাম আমি বলছি না, তবে সম্পূর্ণ স্টোরি তিনি আমাকে শেয়ার করেছেন এবং তার নামটা আমি ভাবে শেয়ার করছি না, আপনারা বুঝে যাবেন তার ঘটনাটা। তো তখন তার যে ভিকটিম তার বয়স ছিল 15 বছর। তো হঠাৎ করে সেদিন রাতের বেলা তিনি ঘুমাচ্ছেন এবং ঘুমের মধ্যে থেকে তার হঠাৎ করে ঘুম ভাঙে এবং ঘুম ভাঙে মানে হালকা আবছা কন্ডিশনে, মানে আবছা ঘুমের ঘোরে তিনি লক্ষ্য করলেন তার মাথাটা কে জানি বুলিয়ে দিল। তিনি বুঝে ওঠার আগে বললেন, আম্মু তুমি ঘুমাও তো, এখনো ঘুমাও নাই কেন? তো এটা বলার পর কোনো ধরনের রিপ্লাই আসে না। তো নর্মালি তার মা কিছু না কিছু বলে চলে যায় বা মাঝে মাঝে কিছু বলেও না। তো তিনি ঘুমের মধ্যে কিছু খেয়াল করেন নাই। তিনি এতটুকু মনে আছে যে তার মুখের উপরে একজনের চুল পড়াতে, মানে তার মার চুল পড়েছে, তিনি এটা মনে করে নিয়েছিলেন। বিরক্ত লাগার পরে তিনি খুব চোখ বন্ধ করে খুব জোরে চিৎকার দিয়ে ওঠেন, কি ব্যাপার আম্মু তুমি ঘুমাও না, আমাকে একটু ঘুমাতে দাও, আমার টায়ার্ড লাগছে। কিন্তু ওই সময় কোনো আর শব্দ নাই। চুলটা তখনও তার মুখের উপর পড়ে আছে, আর মুখের উপর যদি চুল পড়ে থাকে আপনারা খুব অস্বস্তিকর লাগে। তো একটা পর্যায়ে তিনি ঘুম থেকে জেগে ওঠেন, চোখ খুলতে দেখেন একটা মানুষ তার পিঠের উপর বসে আছে। তিনি উবুত হয়ে ঘুমাচ্ছিল। তো তার কোনো ওজন তার শরীরে তিনি পাচ্ছিল না, কেমন একটা আবছা অবস্থায় আছে বোঝা যাচ্ছে বাইরের ল্যাম্প পোস্টের আলোতে। তিনি একটা চিৎকার দেন এবং চিৎকার দিয়ে তিনি মাটিতে পড়ে যান। পরদিন সকালে তার ঘুম ভাঙে এবং তিনি নিজে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যেটা অবস্থা, যে তার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে ওঠার পর তিনি তাকে ওই একই অবস্থায় পান ফ্লোরে। তার মানে তিনি যে রাতের বেলা চিৎকার দিয়েছেন সেটা কেউ কোনো ধরনের শব্দ পায় নাই। তো তিনি এরপর আর কিছুই মনে করতে পারছেন না, এরপরে তার আর কিছুই মনে নেই এবং বাকি ঘটনাটা তার মার কাছ থেকে শুনবো আমরা। এবার তার আম্মু ঘটনা বলা শুরু করেছে এবং বলেছে যে সেদিন তাকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর তার মেয়েকে তিনি তার মেয়েকে এরকম ভাবে পান যে পুরো মেয়ের চুলগুলা ঝাঁকড়া হয়ে আছে, চুলগুলো সব সামনের দিকে, আর মেয়েটা চুপ করে হাতু গেড়ে বসে আছে। এরকম ভাবে বসে আছে যে তাকে কেউ ভয় দেখিয়েছে, এরকম অবস্থা। যখনই ওর দিকে তার মা তাকাতে যায় তখনই তার ভয় লাগতে থাকে। তো আন্টি বলছে যে এটা হঠাৎ করে হলো, সুস্থ সবল মেয়ে আমার রাতের বেলা ঘুমালো, অথচ হঠাৎ এটা কি হলো? তারা টেনশন করা শুরু করে দেয়। সেই সাথে সাথে তিনি তার মেয়েকে নিয়ে যায় ডক্টরের কাছে বিকালবেলা। ডক্টর কিছুই ধরতে পারলো না এবং যখন প্রেসক্রিপশন লেখছে তখন হঠাৎ করে ডক্টরের রুম থেকে এই আপুটা বের হয়ে রাস্তায় বসে রইল ফুটপাতে। তখন তার বাবা মা গিয়ে ফুটপাত থেকে তাকে ধরে নিয়ে বাসায় নিয়ে যায়। পড়াশোনা টোটালি বন্ধ, বাসায় কিছুই করছে না। কিছু খেতে দিলে তিনি মানা করতো যে খাবে না। রাতের বেলা ফ্রিজ থেকে বরফ ফলা মাছগুলো বের করে কামড়াতে থাকতো। পরে আন্টি সেগুলো রান্না করে দিলেও খেত না। তো তাদের টেনশন এবং বাড়তে থাকে আস্তে আস্তে যে কাহিনী কি, মাথা টাথা চলে গেল কিনা, পাগল হয়ে গেল কিনা। আর এরকম পাগল হলে পাগল অবস্থায় থাকলে কিভাবে সামনে মেয়েকে বিয়ে শাদী দিবে, এগুলি মাথা চিন্তা আসতে থাকে। এরকম করে প্রায় 4 মাস চলে যায়। তার মেয়ে শুকিয়ে একদম কাঠ, কিন্তু হঠাৎ করে তার মধ্যে আরো হিংস্রতা চলে আসে। তিনি বটি দাও নিয়ে কয়েকবার মারতে পর্যন্ত আসে। একবার তার বাবার গায়ে কোপও দিয়ে ফেলে। রক্ষা পায় গ্রাম থেকে আসা তার চাচাতো বোন থাকায়। সে তার হাত ধরে এবং হালকাভাবে তার বাবার গায়ে ওই বটির কোপটা লেগে যায়। সেই থেকে তার কাছে গেলে কেউ গেলেই কিছু ছুঁড়ে মারে তার সামনে এবং নিজের হাত নিজেই কামড়াতো। ওই অবস্থায় এক পর্যায়ে না পেরে এই আঙ্কেল আন্টি তার মেয়েকে সারা শরীরে শেকল দিয়ে বাঁধে এবং শেকল দিয়ে তার পাগলামি না করলেও সে দেখা যেত যে সে গোঙাতো, সে চিৎকার করত এবং যা বাথরুম টাথরুম যা আছে সব ওই জায়গায় করতো। এত খারাপ অবস্থা হয়ে গেছিল, শুকিয়ে কাঠ হয়ে গেছিল, চুল টুল ছিঁড়ে ফেলতো। তো 6 মাস পর সন্ধ্যার দিকে তার মা তাকে দুপুরের খাওয়া দিয়ে গেলে ওই অর্ধেক মুরগি সেদ্ধ দিলেই সে খেত, মুরগি গুটে সেদ্ধ দিলে খেত। তিনি হঠাৎ করে বলে ওঠে এটুকু তার হবে না, তার আরো লাগবে। এই অবস্থায় এই অবস্থায় তার প্রথম কথা। এছাড়া বাথরুমও ওই যে আমি বললাম যে তার এমন অবস্থা ছিল সে ঘরের মধ্যে সবকিছু করতো। রিয়াপুর সামনে আয়নার সামনে নিলে সে খুব জোরে চিৎকার দিয়ে উঠতো এবং গোঙাতে থাকতো। আয়নার সামনে তাকে নেওয়াই যেত না। হঠাৎ করে তার মা তার সাথে থাকা শুরু করে দেয়, কারণ তিনি হঠাৎ করে ছটফট করা শুরু করে, রাতের বেলা ছটফট শুরু করে দেয় এবং রাতের বেলা খুব জোরে বলতো যে চিৎকার করে, আমাকে তোরা আটকাতে পারবি না, আমি চলেই যাব।
তো এরকম চিৎকার রাত 3-4টার দিকে আসতো, এবং তিনি 3-4টার দিকে তার বাবা মা 3-4টা, তার মা তো তার সাথে থাকতোই। এবং কয়েকবার প্রতিবেশীরাও সহ্য করতে, মানে কয়েকদিন সহ্য করলেও পরবর্তী সময় সহ্য করতে না পেরে প্রতিবেশীরাও কমপ্লেন করে, কি ব্যাপার আপনাদের বাসায় এরকম চিৎকার চেঁচামেচি। প্রথমে অনেকে চিন্তা করে যে ওনাদের বাসায় কোনো কাজের মেয়েকে টর্চার করে কিনা, কিন্তু তার মেয়ের যে কন্ডিশন এরকম, এটা তো সবাইকে বলতে পারছিল না। তো তাদের বরাবর সামনাসামনি বিল্ডিং এ এক আন্টি থাকতো, সেই আন্টির সাথে এই আন্টির আবার খুব ভালো সম্পর্ক, এই আপুর মার। তো এই আন্টি একদিন পর্দা সরে যাওয়াতে এই ওনার মেয়েকে বেঁধে রাখা অবস্থায় দেখতে পায়, এবং সাথে সাথে তিনি আন্টিকে জানায়, এই কাহিনী দেখলাম, আমি আসছি আপনার বাসায়, আসলে ঘটনা কি। তিনি ওই বাসায় যায় এবং বলে যে ঘটনাটা হচ্ছে হঠাৎ করে কারণ সারা এরকম শুরু করেছে, কোনো ঠিক ঠিকানা পাচ্ছি না, কি করব। এবং আমাদের মসজিদের ইমামকে দেখালাম, আর ওইটা ওনাদের নিজেদের বাড়ি, তো আশেপাশের ওই এলাকার মসজিদ তার পরিচিত। ও তো মসজিদের ইমামকে তার বাবা বলেছিল, তো ইমাম কিছু পানি পড়া দিয়েছিল, কোনো কিছু হয় নাই, এবং কাউকে জানাতেও পারছিল না বিষয়টা। তো ডক্টর দেখাচ্ছিল কিন্তু কোনো রেজাল্ট আসছিল না। এটা তিনি ওই আন্টিকে জানান। ওই আন্টি, তো সে আন্টি বললো যে আসলে কাহিনীটা তিনি বুঝতে পারছে, তো এক কাজ করেন আপা, আপনি ওনার সাথে কন্ট্যাক্ট করেন, করে দেখতে পারেন উনি কিছু করতে পারে কিনা। এটা কিন্তু ব্যাক ইন 2016 সালের কথা। তো যেদিন আন্টিটা বললো যে ওই হুজুরের সাথে যোগাযোগ করতে, তো ওনারা যোগাযোগ করে এবং হুজুর একটা ডেট দেয়। তো হুজুর এই ডেটটা দেয় হচ্ছে যেদিন যোগাযোগ করে তার থেকে 8 থেকে 10 দিন পর। ওই ডেটের মাঝখানে আন্টি একটা স্বপ্ন দেখে ওই হুজুর আসার আগে দিয়ে। ওই হুজুর সাথে দেখা করে 2-3 দিন পরে একটা স্বপ্ন দেখে। তিনি দেখেন একটা লাশের খাটিয়ার মধ্যে আন্টি শুয়ে আছে, আর 4জন বিদঘুটে কালো শরীরের কালো বর্ণের একটা 4জন মানুষ, বিশাল দেহি 4জন মানুষ তার লাশ খাটিয়া ধরে নিয়ে যাচ্ছে, এবং লাশের খাটিয়ার সামনে দাঁড়িয়ে আছে তার মেয়ে। তার মেয়ে লাশের খাটিয়ারা ধরে নাই, আর তার মেয়েটা খুব জোরে জোরে চিৎকার করে তীক্ষ্ণ গলায় বলছে, তোকে জ্যান্ত পুঁতে দিব আর তোর মাথাটা রেখে দিব, দেখবো তোকে কে বাঁচায়। এটা স্বপ্নে তিনি পরিষ্কারভাবে দেখতে পান, এবং চিৎকার দিয়ে ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর যখন ঘোর কাটে তখন তিনি আঙ্কেলকে বিষয়টা বলে। আঙ্কেলও বুঝতে পারছিল ঘটনা খারাপের দিকে যাচ্ছে। ওনার একটাই মেয়ে, এরকম করতে থাকলে তো ওনারা বাঁচবে না। এবং মেয়েটা সুস্থ সবল ছিল, অথচ 6-7 মাস তার পুরো জীবনটা তছনছ হয়ে গেছে। উনি অফিস করতে পারতো না, অফিসে কাউকে বলতে পারতো না, আত্মীয় স্বজন কাউকে বলতে পারতো না, কেউ বাসায় আসতে পারতো না। একটা বিতিক হিস্ট্রি অবস্থায় তারা চলছিল আর কি। তো যাই হোক, ওই হুজুর আসার 3-4 দিন আগে বাসার মধ্যে হঠাৎ করে রান্নাঘরের বাথরুমে অহেতুক শব্দ পাওয়া যেত। বাথরুমের মধ্যে দেখা যেত অনেকগুলো বাদুর কিচকিচ করছে, বাদুর উঠছে, বা ভিতরে কিছু যদি আটকা পড়ে উঠতে থাকে সেরকম শব্দ পাচ্ছে তারা। অথবা রান্নাঘরে একদিন আন্টি যাওয়ার সময় রান্নাঘরে দেখলো যে তারই সদৃশ একজন মানুষ থালা বাসন মাজছে। তিনি আতঙ্কের মধ্যে থাকা হতো, হঠাৎ চিৎকার করে উঠছে, বাথরুমের মধ্যে ঝপঝপ করে কে জানি গোসল করছে। সারা বাড়িতে মরা মানুষের গন্ধ, মরা মানুষের পটকা গন্ধ এরকম। এটা চিকা মরার গন্ধ না, বা এটা শুয়ের গন্ধ না, মরা মানুষের গন্ধ, অনেক দুর্গন্ধ। এবং ধূপ জ্বালিয়েও সেই গন্ধ সরানো যেত না। তো পাশের বাসার সেই আন্টিকে একদিন নিয়ে আসে। আন্টি বলে যে তোমাকে আপনি গন্ধ পান কিনা, কিন্তু আন্টি আঙ্কেল দেখতো তার গন্ধ শুধু ওই 2জনই পেত। ওই আন্টিও পেত না, এবং বাসার মধ্যে যে গ্রামের চাচাতো বোন থাকতো তিনিও পেত না। এবং মাঝে মধ্যেই এই মাথা নাড়াতো তার মেয়ে, ওই বাসার মধ্যে হঠাৎ করে মাথা নাড়াতো। অ্যাবনর্মাল জিনিস সব আন্টি আঙ্কেল দেখতো, আর কেউ দেখতো না। তো হুজুরের আসার আগের দিন রাতের বেলা আঙ্কেল স্বপ্ন দেখেন। তিনি দেখেন তার মেয়ে বারান্দা থেকে ঝাঁপ দিচ্ছে এবং বলে যাচ্ছে যে, বাবা আমি আর বাঁচবো না বেশি দিন, আমাকে ক্ষমা করে দিও। আঙ্কেল সকালে আন্টিকে এটা বলে যে আমি রাতের বেলা এটা দেখলাম, হুজুরকে তাড়াতাড়ি ডাকতে হবে। তো সেদিন রাতের বেলা সেদিন আবার হুজুর সময় দিয়েছিল মাগরিবের ওয়াক্তে, কিন্তু হুজুর আসে রাত 10টার দিকে এশার নামাজের পর। অনেক দূর থেকে এসেছে, এবং হুজুরের সাথে আরো 4জন লোক ছিল। আঙ্কেল নিচেই দাঁড়িয়েছিল হুজুরের সাথে দেখা কর, হুজুরকে দেখিয়ে বাসায় উঠাবে। এমন সময় হুজুরের সাথে দেখলো যে আরো 4জন লোক আছে। তো হুজুর 4জন লোক ইশারায় বললো, এবং তারা নিচে দাঁড়িয়ে রইল। তো আঙ্কেল নিচ থেকে হুজুরকে উঠানোর সময় জিজ্ঞেস করলো যে কি ব্যাপার, ওই 4জন লোক কি আসবে না নাকি? তো হুজুর বলে, ওরা বাড়ির চারিপাশে পাহারা দিবে, ওরা চলেন, আপনি বুঝবেন না, চলেন। তো আঙ্কেল ভয় পেয়ে উপরে উঠলো। হুজুর তাদের ড্রয়িং রুমে বসলো, বলে হাত নাড়িয়ে বলতে লাগলো, অনেক শত্রু আপনাদের, অনেক শত্রু, তবে শত্রু এত কিছু করে নাই। আপনি আপনার মেয়েকে দেখলাম, ও শিকল দিয়ে বাঁধা, তাই না? আচ্ছা, আপনাদের গতকাল রাতে ঘুমাতে পারেননি আপনারা, ওকে খুব খারাপ একটা কিছু জেঁকে বসেছে।
আপনাদের সবাইকে বলছি, এবং আপনারা সবাই হয়তো ধ্বংসের দিকেই যাচ্ছেন। আপনার মেয়েটা কিসে পড়ে বলেন তো? তো বললো যে ক্লাস 9-এ পড়ে, এই স্কুলে পড়ে। বললো না, স্কুলের না, আপনারা একটু বলেন তো এটা ও কি অন্য কোথাও পড়তে টড়তে যায় কিনা? তো আন্টি বলে যে হ্যাঁ যায়। তো বলে সেখানে কি ছেলে মেয়ে একসাথে নাকি? আন্টি বলে হ্যাঁ। বলো ওখানে একটা ছেলে আছে রুদ্র নামে, আপনি কিরকম নাম শুনছেন ওখানে? আন্টি বললো যে হ্যাঁ। আপনি কিভাবে জানলেন? হুজুর বললো আমি জানি, আমি সব জানি। এর মধ্যে পুরা বাসার মধ্যে হুজুর কি জানি পড়ছে আর পানি ছিটাচ্ছে। আর হুজুর বসলো ড্রয়িং রুমে আর বললো ওই ছেলেকে নিয়ে আসেন যেভাবেই পারেন, কালকে আমি সন্ধ্যায় মাগরিবের নামাজের পর আসবো, আপনাদের বাসায় বসবো। আপনার বাসার চারিপাশে 10 জন জিন আছে এবং ঘুরছে, ওরা আমার দিকে তাকিয়ে আছে, আমি আপনাদের বুঝাতে পারবো না, এবং খুব খারাপ দৃষ্টিতে তাকিয়ে আছে। কন্ডিশনটা ভালো না আপনাদের বাড়ির। তো আমার লোকজন ওরাকে ট্যাকেল দিয়ে রাখছে, তবে আপনারা যে যত তাড়াতাড়ি পারেন তত তাড়াতাড়ি করেন। কিছু টাকা পয়সার বিষয় আছে, না হলে দেরি হলে আপনাদের সবার লাইফ বরবাদ হয়ে যাবে। খুব অল্প টাকার বিনিময়ে তিনি একটা জিনিস বললেন আর কি চলে গেলেন। তো এই বলে হুজুর চলে যায় এবং হুজুর নিচে নেমে আস্তে আস্তে একা একা হাঁটতে শুরু করে দেয়। বারান্দা থেকে আন্টি স্পষ্ট দেখেন। আর আঙ্কেল বলেছিল 4 জন লোক আছে, আঙ্কেলও বারান্দা থেকে দেখলো 4 জন লোক, ওনার সাথে আর কেউ গেল না। সেদিন রাতের বেলা পুরা বাসা ঠান্ডা, একদম কাক পক্ষে কোনো ধরনের শব্দ নয়, একদম পিন ড্রপ সাইলেন্স। তার মেয়ে শুধু বলছে পানি খাবো পানি খাবো পানি খাবো। তার মেয়েকে পানি দেওয়া হলে তার মেয়ে খুব বাজেভাবে জিভ বের করে তাকাচ্ছিল। সেই রাতে ভারী কোনো খাওয়া দাওয়া উনি খেলেন না, মেয়েটা খেলেন না। বোঝা যাচ্ছিল তার বাড়ির চারিপাশে শুধু বাতাস আর বাতাস। এত বাতাস অত গরমে এটা কেউ এক্সপেক্ট করেনি। রাত 3টার দিকে তারা তাদের ড্রয়িং রুমে অনেক চিৎকারের শব্দ পেতে থাকলো, এবং বাঁচাও বাঁচাও টাইপ চিৎকারের শব্দ। আর এদিকে হুজুর বলে গেছিল বাসায় যদি কোনো সাউন্ড হয় তাহলে চুপ করে তা শুনতে থাকবেন, কোনো ধরনের শব্দ করবেন না এবং উঠে দেখতে যাবেন না কি হচ্ছে। আঙ্কেল শুনছে, তার মেয়েও চিৎকার করছে। এদিকে আঙ্কেল ভয়ে প্রেশার হাই হয়ে যায়। কোনো মতে রুমে থেকেই তিনি তার নিজেকে কন্ট্রোল করলেন। আন্টি এদিকে আল্লাহ আল্লাহ করছে। সারা রাত তাদের এভাবেই কাটে। ফজরের আজানে দেওয়ার সাথে সাথে সব বন্ধ হয়ে যায়। তার মেয়ের চিৎকার বন্ধ হয়ে যায়, ড্রয়িং রুমের চিৎকার বন্ধ হয়ে যায়। সারা রাতকে ঘুমাতে পারে না। সকাল হলে একটু ঘুমায়। হুজুর আসে মাগরিবের পর। হুজুর এসে ড্রয়িং রুমে বসে। এবং আমি একটা জিনিস বলে রাখি, ওই যে ওই আপু যে বাসায় ছিল, তার গ্রাম থেকে যে চাচাতো বোন, উনি কিন্তু কিছুই শুনছিল না। বসার পর সেই ছেলেকে আনা হয়। আনার পর সেই ছেলেকে বলা হয় তুমি কিভাবে তাবিজ করে সেটা আমরা খবর পেয়েছি, তুমি যদি তোমাকে নিলে তোমাকেও তাবিজ করা হবে, তুমি আমাকে বলো যে তুমি কিভাবে করলে। তো প্রথমে ছেলে অস্বীকার করলো, পরবর্তী সময় ছেলে বলে তার দাদিকে দিয়ে তিনি তাবিজটা করেছেন, তার দাদি তাবিজ করতে পারে। তিনি 3 কবরের মাঝখানে একটা তাবিজ গেড়েছে, আর একটা পুটলির মতো গরুর রক্ত দিয়ে এই মেয়েটার চুল আলাদা করে নিয়ে ওদের বাসায় রেখেছে, এবং ওটা দিয়েই তিনি ব্ল্যাক ম্যাজিক তার দাদি করেছে। তো যাই হোক, কারণ মেয়েটার প্রেমের প্রস্তাব ছেলেটা প্রত্যাখ্যান করেছিল, এবং ছেলেটার আপন দাদিকে দিয়ে ছেলেটা এসব করায়। তো দাদির ওই জিন দিয়ে কাজ করিয়েছে। পরে যে মারতে এসেছিল ওই জিনেরই, যে মারতে এসেছিল যে জিন, সেই জিন আবার দাদির জিনের পরিচিত। তো যে জিন মারতে ছিল তাকে হুজুর 2 ঘন্টা চেষ্টা করার পর জিনটাকে নিয়ে আসে, এবং মেয়েটা তার সামনে তখন বসা, চোখ বন্ধ করে মেয়েটা কথা বলতে থাকে। এক পর্যায়ে মেয়েটাকে মারার জন্য বেশ কিছু টাকাও দিয়েছে, বেশ কিছু তদবির করার পরে মেয়েটাকে মারতে এসেছে তারা, এবং মেয়েটাকে মারার জন্য প্রায় 20টা খাসি দিবে সম্ভবত, এটা এরকম কিছু একটা ওই জিনটা বলে। এবং ছেলেটাকে পরে আটকে রেখে কোথায় এসব বের করে কোথায় জিনিসটা আছে। তো পরে ছেলেটা সাথে করে এটা নিয়ে আসছিল, কারণ ছেলেটা ভয় পেয়ে যায়। তো ছেলেটার সাথে সাথে ওইটা দিয়ে দেয়, এবং দেওয়ার পরে ছেলেটার ওই জিনিসটাকে পুড়িয়ে দিয়ে ওই অ্যাশটা ছাদের উপর রেখে দেওয়া হয়। এবং ছাদের উপর রাখার পরে পরের দিন সকালবেলা ছাদে ওই জিনিসটা আর পাওয়া যায় না। কিন্তু ওই দিন রাতের 10টার দিকে তার মেয়েটা, ওই আঙ্কেলের মেয়ে, একদম অবস্থা খারাপ, চুল মাঝখানে আছে, একটা জায়গায় আছে একটা জায়গায় নাই, এরকম অবস্থা, বলে ওঠে বাবা, ও বাবা। বাবা বলার পরপরই আঙ্কেল বুঝে যায় যে মেয়েটা তখন নর্মালের দিকে যাচ্ছে, কারণ মেয়েটা এই লাস্ট 7 মান্থসে কখনো তার বাবাকে ডাকে নাই, মাকে ডাকে নাই, শুধুমাত্র নিজের রুমে এরকম বাধা অবস্থায় ছিল। তো বললো বাবা আমার কিছুই মনে নাই, এই বলে কান্না করতে থাকে। একটা পর্যায়ে তাকে নর্মাল করে, তার মাথার সম্পূর্ণ চুল চেঁচে দেওয়া হয়, এবং তাকে নর্মাল করতে লাগে 9 মাস 10 মাসের মতো। তো মেয়েটা প্রায় সময় ভয় পেত, কিন্তু এরপর থেকে ওই হুজুরের জিনিসটা করার পর থেকে ওই হুজুর ওই জিনকে বলেছিল তুমি কি করবা, তোমাকে কিন্তু ওকে ছাড়তে হবে।
তো বেশ হুজুরের পাওয়ারফুল জিন, ওই পাওয়ারফুল জিনদের মাধ্যমে তাকে রিকোয়েস্ট করার পরে বলেছে ঠিক আছে আমি আসলে ভুল করেছি, আমি আমার ভুলটা করা হয় না, এটাও কোনো রিজন না, আমি এখানে আসছি আমাকে এরকম লোভ দেখানো হয়, তো আমাকে কিছু খাসি দিতে হবে। তো ওই খাসিটা হুজুরকে দেওয়ার মাধ্যমে খাসি দেওয়া হয় তাদেরকে, এবং আপনি যদি তোমরা যদি খাসি দাও তাহলে আমি ছেড়ে চলে যাব, আমাকে এই জিনিসটা পুড়িয়ে ছাদের মধ্যে এটার ছাইটা রাখবা। তো যাই হোক পরে রাখা হয় এবং 3টা খাসি দেওয়া হয়, 4টা খাসি হয় না, 3টা খাসি দেওয়া হয় এবং পরবর্তী সময়ে ওই খাসিগুলোর মাংস আলাদা করে রান্না করে ছাদের উপরে রাখার পরে ওনারা ওকে ছেড়ে দেয়, এবং ওটা ওই দিন রাতের বেলায় হয় এবং তার মেয়ে রাত 10টা থেকে আস্তে আস্তে নর্মাল হতে থাকে এবং এটুকু ইনশোর করে যায় ঠিক আছে তোমাদের মেয়েকে আমরা ছেড়ে দিচ্ছি এবং এখানে ওকে কেউ ডিস্টার্ব করতে আসবে না এবং আমরা কখনো আসবো না, এটা বলে চলে যায়। এবং যে মারতে আসে তাকে খুব ভয় দেখানো হয়, মারাত্মক ভয় দেখানো হয়, নাকি মেরে ফেলার ভয় দেখানো হয়, আগুন দিয়ে মেরে ফেলার ভয় দেখানো হয়। যাই হোক পরবর্তী সময় তাকে ওই মেয়েটা নর্মাল হয় 9 মাস পরে, এবং 2019 সালে তারা সপরিবারে আমেরিকায় পাড়ি জমান এবং ওই আমেরিকাতে তারা তাদের আত্মীয় আগের থেকেই অ্যাপ্লাই করে রেখেছিল, তার মার বোন। তো পরে তারা ফুল ফ্যামিলি আমেরিকাতে যান 2019 সালে। তো এটা ছিল ঘটনা, এটা শেয়ার করেছেন হচ্ছে আমারই একদম নেইবার। এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আরো একটি ঘটনায়, এবং এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আপনাদের অত্যন্ত পছন্দের একজন মানুষ, যিনি হচ্ছেন আফনান ভাই। তাকে আমি বলেছিলাম এবং তিনি একটা ঘটনা পাঠিয়েও দিয়েছেন, তার সেই ঘটনাটি আমি এখন আপনাদের জন্য প্লে করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুনে আসি আফনান ভাইয়ের ঘটনাটি। এখন যে ঘটনাটি বলবো এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মোহাম্মদ আব্দুল্লাহিল কাফি ভাইয়া। উনি এর আগেও আমাদেরকে একটি ঘটনা পাঠিয়েছিলেন, আর ওনার বাড়ি রাজশাহী জেলার পবাতে। আর যে ঘটনাটি উনি মূলত আমাদের সাথে শেয়ার করেছেন, এই ঘটনাটি ওনার মামির দাদির সঙ্গে ঘটে যাওয়া ঘটনা। ঘটনাটির সময়কাল 70-এর দশকের শেষ দিকে। তো ওই সময়টাতে ওনার মামির দাদা দাদির আর্থিক অবস্থা ভালো ছিল না, মানে বেশ গরিবই ছিলেন। তো ওই সময়ে ওনার মামির দাদা দাদি, বিশেষ করে দাদা আর কি, অনেক কষ্ট করে কিছু ধানের জমি লিজ নিয়েছিলেন ফসল ফলানোর জন্য। আর নিজেদের আসলে ওইরকম কোনো জমি ছিল না, ওই আমরা এটাকে বর্গা বলি আর কি, বর্গার মাধ্যম দিয়ে আরেকজনের কাছ থেকে জমি নিয়েছিলেন। তো যেহেতু ওনাদের আর্থিক অবস্থা ভালো ছিল না, দাদা দাদি মিলেই দুজন মিলে মাঠে কাজ করতেন। স্পেশালি দাদা কাজ করতেন, দাদি তার কাজে সহযোগিতা করতেন। তো ওই সময়টাতে দাদি সন্তান সম্ভব ছিলেন। তো একদিন দাদা আর দাদি মাঠে কাজ করে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায়। দাদা আর দাদি বাড়িতে আসার পথে একটা বাঁশের ঝাড় পড়ে আর কি। হ্যাঁ, তো ওই কিছু বাঁশের ঝাড় পড়ার কারণে ওই দিক দিয়ে আসতে হয়, আসলে অন্য কোনো রাস্তা ছিল না। তো দাদা দাদি যখনই পাশ দিয়ে আসছিলেন, হঠাৎ করে ওই বাঁশের ঝাড়ের মধ্যে থেকে একটা দমকা হাওয়া এসে ওনাদের গায়ে লাগে। দাদা দাদি দুজনের গায়ে লেগেছিল। তো দাদি কিছুটা ভয় পেল, দাদা অভয় দেয় যে ও কিছু না। এরপরে কিন্তু তেমন কোনো ঘটনা ঘটেনি, মোটামুটি 5-7 দিন একদম স্বাভাবিক আর কি, কোনো ঘটনা ঘটেনি। আর ওনাদের বাড়ির পাশে একটি কুয়া ছিল, কুয়া থেকে মানে পানি নিত প্রতিদিন, সকাল দুপুর বিকাল বা সন্ধ্যা যখন প্রয়োজন হতো তখন পানি নিত আর কি। বিশেষ করে দাদি পানি নিত। ওই কুয়ার মধ্যে একটা দড়ি নামিয়ে দিত, ওই দড়ির সাথে বালতি বাঁধা থাকতো। ওই বালতিতে পানি উঠানোর পরে পানিটা আবার ওনার কলসিতে ভরে নিতেন, এরকম করে পানি নিতেন আর কি। আর ওনাদের পানির মানে খাবার পানির একমাত্র উৎসই ছিল ওই একটি মাত্র কুয়া। আর ওনার বাড়ি থেকে মোটামুটি 5 থেকে 7 মিনিট হেঁটে ওই কুয়ার কাছে যেতে হতো, আসলে অতটা দূরেও ছিল না। তো এক সন্ধ্যায় দাদি যথারীতি কুয়ার কাছে যায় এবং কুয়াতে থাকা দড়ি টেনে পানি তোলার চেষ্টা করে, কিন্তু কিছুতেই দাদি কুয়ার মধ্যে থাকা বালতিটি উনি তুলতে পারছিলেন না। ওনার কাছে মনে হচ্ছিল বালতিটি কেউ নিচ থেকে জোর করে ধরে রেখেছে। উনি অনেক চেষ্টা করার পরে যেহেতু তুলতে পারছিলেন না, আর এইভাবে বালতি কখনো নিচে আটকেও যায় না। তো দাদি ভয়ে চিৎকার করে দাদাকে ডাকতে থাকে যে কি ব্যাপার, মানে এরকম হয়েছে কেন। ওনার হাজবেন্ডকে ডাকতে থাকে আর কি, দাদাকে ডাকতে থাকে। তো দাদা দূর থেকে ডাক শোনে। তো দাদা কিছুক্ষণের মধ্যেই কুয়ার কাছে চলে আসে। তারপর দাদাকে
এই ঘটনা বলার পর দাদা কুয়ার দড়ি ধরে টান দেয়। অদ্ভুত ব্যাপার হলো সাথে সাথে ওই বালতিটি উপরে চলে আসে, মানে স্বাভাবিকভাবে যেভাবে আসে আর কি, কোনো সমস্যা হয় না। দাদা দাদিকে বলে, সারাদিন তোমার কাজ করার ফলে তোমার হয়তো বা হাতে শক্তি কমে গেছে, এই কারণে তোমার এরকম কষ্ট হয়েছে। আসলে কিছু না, স্বাভাবিকই তো ছিল, সবই তো একদম আমি তো তুললাম, কোনো অসুবিধা তো হয়নি, তো এটা তোমার মনের ভুল। এই বলে দুজন মিলে আবার বাড়ি চলে আসে। কিন্তু রাত গভীর হওয়ার সাথে সাথে শুরু হয় দাদির অদ্ভুত আচরণ। সে বিড়বিড় করে কি যেন বলতে থাকে, আর দাদা যখন জিজ্ঞেস করে এই কি হয়েছে, কি বলো, এই বলার সাথে সাথে দাদি দাদার সাথে প্রচন্ড খারাপ ব্যবহার শুরু করে, গালিগালাজ শুরু করে, মিশ্রী ভাষায় কথা বলে, আর ওনার চুলগুলো ভয়ানকভাবে এলোমেলো করে ফেলে উনি। আর দাদা যখন ওনাকে থামানোর চেষ্টা করছিল, ওনার শরীরে এমন অদ্ভুত এবং অনেক শক্তি চলে আসে, যার ফলে দাদা কিছুতেই দাদিকে ধরে রাখতে পারছিলেন না। তো দাদা কিছুটা চিৎকার চেঁচামেচি করেন, মানে আশেপাশের প্রতিবেশীকে ডাকেন। প্রতিবেশীরা যখন আসে, বিশেষ করে প্রতিবেশী মহিলাদেরকে বলেন যে একে একটু ধরো, তো প্রতিবেশীর মহিলারা কোনোভাবেই তাকে ধরে রাখতে পারছিলেন না। পরবর্তীতে পুরুষ লোকও আসে, তারাও কিছুতেই তাকে ধরে রাখতে পারছিলেন না। এরপর পাশের গ্রাম থেকে কবিরাজ ডাকা হয় আর কি। তো কবিরাজ আসে, কবিরাজ এসে বলে যে এর ঘাড়ে জিন এসেছে, জিনে আসর করেছে এর উপর, তাকে হাজির করতে হবে। তো কবিরাজ তার রিচুয়ালের মাধ্যমে জিনটিকে হাজির করে। প্রথমে জিনটি কিছু বলতে না চাইলেও পরে বলে, দাদি যখন বাঁশঝাড় দিয়ে আসছিল তখনই দাদিকে ওই জিনটির পছন্দ হয়। তো জিনটি বলে যে আমরা কোনো খারাপ জিন নই, আমরা ভালো, তার ক্ষতি করার উদ্দেশ্যে আমরা আসর করিনি, আর আমরা 7 ভাই, আমাদের কোনো বোন নেই, তাকে আমাদের দেশে নিয়ে গিয়ে আমাদের বোন বানাবো, এটাই আমাদের ইচ্ছা। তার কোনো কিছুর অভাব হবে না, এখানে সে অনেক কষ্টে আছে, তো আমরা তাকে নিয়ে যাব, তার কোনো কিছুর অভাব হবে না। কিন্তু কবিরাজ বলে এটা কখনোই সম্ভব নয়, কারণ তিনি বিবাহিত, তিনি সন্তান সম্ভবা, তার সংসার রয়েছে, তো তোমরা একে নিয়ে যাবা, তোমাদের বোন বানাবা, এটা তো ঠিক না। আর একজনের সংসার ভেঙে দিয়ে তোমরা নিয়ে তার বোন বানিয়ে রাখবা, এটা তো অন্যায়। কিন্তু জিন কিছুতেই সেই কথা মানতে নারাজ। সে বলে যে আমাদের পছন্দ হয়েছে, আমরা ওকে বোন বানাবো, তাকে নিয়ে যাব। কবিরাজ বলে যে একে ছেড়ে দেওয়ার বিনিময়ে তুমি কি নিবা বলো। তখন ওই জিন বলে যে তুমি কি দিবা আমাকে, আমি যা চাবো তুমি তা দিতে পারবা, তুমি যা দিবা আল্লাহ তাআলা আমাদেরকে তার থেকেও অনেক বহু বহু গুণ বেশি দিয়েছে, সুতরাং আমাদের কিছুই লাগবে না। প্রিয় লিসেনার্স, আমরা স্বাভাবিকভাবে কি দেখি, জিনেরা বলে যে গরু দাও, ছাগল দাও, এটা দাও, ওটা দাও, 1 মণ দুধ দাও, বা পায়েস তৈরি করে দাও, খিচুড়ি রেঁধে দাও, বিরিয়ানি রেঁধে দাও, এই জিনিসটা তো বলে। কিন্তু এইবার মানে এরকম এই ঘটনাতে আমি দেখতে পেলাম যে জিন বলে যে আমাদের কিছুই লাগবে না, তাদের প্রচুর আছে, তাদের কোনো কিছু লাগবে না, তারা একেই নিতে চায়। এখন কবিরাজ তো পরে মহা বিপদে, যে একে তো কোনোভাবে মানানো যাচ্ছে না, আর কবিরাজ তার রিচুয়াল দিয়ে ওই জিনকে কোনোভাবে বোতলে বন্দিও করতে পারছে না। তো কবিরাজ কোনো মতে ঝাড়ফুঁক করে আপাতত জিনটাকে ছাড়িয়ে দিয়ে কবিরাজ চলে যায় এবং বলে যে আমার পক্ষে পরিপূর্ণভাবে এর ট্রিটমেন্ট করা সম্ভব হবে না। তবে ওই সময় সাময়িকভাবে জিনটি চলে গেল, মোটামুটি 4 থেকে 5 দিন একদম সবকিছু স্বাভাবিক, কোনো সমস্যা নেই। সবাই মনে করে হয়তোবা জিন চলে গেছে, আর কখনো আসবে না। মোটামুটি 4-5 দিনের আচরণে এরকমটাই মনে হয়েছিল। সমস্যা হলো একদিন আবার সন্ধ্যায়, মানে ওই 4-5 দিন পরে আর কি, সন্ধ্যার সময় দাদি যায় কুয়াতে পানি আনতে। তো সন্ধ্যা হয়ে গেছে, আজান হয়ে গেছে, চারদিকে অন্ধকার নেমে এসেছে, দাদি আর আসে না। এদিকে দাদা দেখে যে তার স্ত্রী আসে না, মানে দাদি আসে না, তখন সে দাদিকে খুঁজতে বের হয়। সে যখন কুয়ার কাছে যায়, গিয়ে দেখে দাদির যে কলসিটি নিয়ে তিনি এসেছিলেন, ওই কলসিটি শুধু পড়ে আসে,
আছে, কিন্তু দাদির কোনো সন্ধান নেই, কোথাও দাদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দাদা গ্রামের মানুষদেরকে বলে যে এই ঘটনা, কলসি পড়ে আছে কিন্তু আমার স্ত্রী নেই। গ্রামের মানুষ সেই কবিরাজকে আবার ডেকে নিয়ে আসে, কিন্তু কবিরাজ তার রিচুয়ালের মাধ্যমে কিছুতেই কোনো উত্তর দিতে পারে না, যে দাদি কোথায় আছে কি আছে কিচ্ছু বলতে পারে না। তো যাই হোক, একদিন 2 দিন চলে যায়, দাদির আর খোঁজ খবর পাওয়া যায় না। কিন্তু 3 দিনের দিন সন্ধ্যায় দাদার কাছে একটা ছোট্ট বাচ্চা মেয়ে দৌড়ে এসে বলে যে দাদিকে সে কুয়ার পাশে পড়ে থাকতে দেখেছে। এই কথা শুনে দাদা তো কুয়ার কাছে দৌড়ে চলে যান, গিয়ে দেখেন যে দাদি কুয়ার পাশে পড়ে আছে, আর তার অবস্থা মানে তার মনে হচ্ছে না যে উনি আসলে 3 দিন এরকম অন্য কোথাও ছিল, একদম স্বাভাবিক মনে হচ্ছে উনি ঘুমিয়ে আছেন, কিন্তু উনি অজ্ঞান ছিলেন মূলত। তো তাকে বাড়িতে নিয়ে আসা হয়, তাকে জ্ঞান ফেরানো হয়, তাকে জিজ্ঞেস করা হয় যে তুমি এই 3 দিন কোথায় ছিলে, কি হয়েছিল তোমার সাথে? উত্তরে দাদি যেটা বলেন সবাই খুব অবাক হয়ে যায়। দাদি বলেন, আমি যখন কুয়ার কাছে গিয়ে পানি তোলার জন্য দড়ি ধরে টান দিই, সাথে সাথে আমার ওই দড়ির সাথে কে যেন টান দিয়ে আমাকে পানির মধ্যে নিয়ে যায়, আমি পানির মধ্যে পড়ে যাই। পানির মধ্যে গিয়ে দেখি যে নিচে কাচের কি সুন্দর সুন্দর বাড়ি, অনেক অনেক ঘর ভর্তি সোনা রূপাতে পরিপূর্ণ, আর অনেক খাবার, এত সুন্দর ফল মূল অন্যান্য খাবার যেগুলো আমি কখনো চোখেও দেখিনি। আর ওখানে অনেক সুন্দর সুন্দর মানুষ রয়েছে, আর আমি 7 জন জিনকে দেখি সেখানে, আমাদের মতোই মানুষের মতো দেখা যাচ্ছে, চেহারা অনেক সুন্দর। তো ওই জিনের মধ্যে থেকে যে সবার যে বয়োজ্যেষ্ঠ যিনি, তো উনি হচ্ছেন, এরা 7 জনই হচ্ছে 7 ভাই, আর এরা হচ্ছে বড় ভাই। তো ওই বড় ভাই এসে বলে যে তুমি তোমার যা খুশি তুমি তা নেও, এখান থেকে কোনো সমস্যা নেই, কিন্তু বিনিময়ে তোমাকে সারা জীবন আমাদের সাথে থাকতে হবে, তোমাকে আমরা বোন বানিয়ে রাখতে চাই। কিন্তু দাদি কিছুতেই নাকি রাজি হচ্ছিলেন না, তিনি একাধারে কান্নাকাটি করতে থাকেন। এদিকে ওই জিনদের কিন্তু মন গলছিল না, কিন্তু এই 7 ভাইয়ের মধ্যে সবার যে ছোট ভাই, তার আবার মনে খুব মায়া। তিনি দাদির এই কান্নাকাটি দেখে তার খুব মায়া লাগে। তখন সে নাকি দাদিকে বলে, তোমাকে কিন্তু অনেক খাবার দেয়া হবে, কিন্তু তুমি কিন্তু কিচ্ছু খাবে না, তবে তোমাকে যদি ভাত দেয় সেটা তুমি খেতে পারো, কিন্তু ভাত কিন্তু তোমাকে 2 ধরনের দেবে, এক হচ্ছে সাদা ভাত আর একটা হচ্ছে লাল ভাত। তুমি যদি তোমার জগতে ফিরে যেতে চাও তবে ভুলেও তুমি লাল ভাত খাবে না, তুমি অবশ্যই সাদা ভাত খাবে। তুমি যদি একবার লাল ভাত খেয়েছো তাহলে সারা জীবন না চাওয়া সত্ত্বেও তোমাকে এখানেই থাকতে হবে। আর যদি তুমি তাদের কাছে কিছু চাও, কারণ তারা তোমাকে অনেক কিছু দিতে চাইবে, কিন্তু তুমি নিজের থেকে কিচ্ছু বলবা না যে আমাকে এটা দাও বা ওটা দাও, তুমি বলবে আপনারা আমাকে যেটা দিবেন আমি তাতেই খুশি। খবরদার তাদের দেয়া কোনো কিছু জিনিস তুমি নিবা না, নিলে কিন্তু তুমি বিশাল বিপদে পড়ে যাবা, সারা জীবন তাদের আজ্ঞাবহ হয়ে থাকতে হবে। দাদিকে তারা ভাত দেয়, সত্যি লাল ভাত এবং সাদা ভাত। তো দাদি যখন লাল ভাত এবং সাদা ভাতের মধ্যে থেকে সাদা ভাতটি খেয়ে নেয়, তখন দাদি নাকি ওই 7 জন জিনের চেহারার দিকে তাকিয়েছিল। দেখেন এর মধ্যে সবার ছোট ভাই যে, তার মুখ হাস্যোজ্জ্বল, কিন্তু অন্য 6 ভাইয়ের মুখ বেজার, মনে হচ্ছে তাদের কাছ থেকে কেউ কোনো কিছু ছিনিয়ে নিয়েছে, মন খারাপ। যদিও বা দাদির তাদের মন খারাপ দেখে তারও খারাপ লেগেছিল, কিন্তু একজন মানুষ হিসেবে তো এভাবে জিনদের সাথে থাকা সম্ভব নয়। এরপরেও তারা অনেক চেষ্টা করে দাদিকে তাদের কাছে রেখে দেওয়ার জন্য, অনেক অনুরোধ করে, কিন্তু তারা অসফল হয়। দাদি তার সিদ্ধান্তে অটুট থাকে, আর এরপর তারা দাদিকে আর রাখতে না পেরে দাদিকে তারা কুয়ার পাশে রেখে আসে। এরপরে দাদির সাথে আর কোনো ঘটনা ঘটেনি। আস্তে আস্তে দাদা দাদির আর্থিক অবস্থার উন্নতি হতে থাকে, তারা সচ্ছল হয়ে যায়, বেশ জমি জমার মালিকও হয়ে যায়। পরিশ্রমের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে তাদের অবস্থা ফিরিয়ে দিয়েছিলেন।
এখানে জিনদেরও হয়তোবা কোনো হস্তক্ষেপ ছিল, এটা আমরা ঠিক নির্দিষ্ট করে বলতে পারবো না। আর এখন দাদা যদিও জীবিত নেই, দাদি জীবিত আছেন, তাদের সন্তান রয়েছে। এই ঘটনাটি আমার কাছে বেশ অদ্ভুত লেগেছে যে কুয়ার নিচে একটা অদ্ভুত জগৎ, সেই জগতে জিনেরা থাকে, যেটা আসলে কেউ কল্পনাই করতে পারিনি, বা আমরা মানুষরা তো সেটা কল্পনাই করতে পারি না। তো দাদি এখনো জীবিত আছেন, বেশ ভালো আছেন। তো ধন্যবাদ আব্দুল্লাহিল কাফি ভাই। থ্যাংক ইউ সো মাচ, আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের পরবর্তী যে অতিথি আছেন তার কাছে। এটা ঘটেছিল নোয়াখালীর বেগমগঞ্জের কোন একটা মসজিদে। তো আমার আপন ফুফার ভাতিজা, ওনার নাম আওয়াল, উনি আমার খুব ঘনিষ্ঠ এক ভাই। তো উনি আমার থেকে বয়সে 4-5 বছরের বড় হবে। ওনার ব্যবসা হচ্ছে চিটাগাঙে। চিটাগাং উনি একটা পার্টস, মানে ওই গাড়ির পার্টসের একটা দোকানে কাজ করতেন মতো একটা নিজের দোকানে ছিল ওনার। আর উনি মাদ্রাসা লাইনে পড়ালেখা করেছিলেন, খুব ধার্মিক লোক ছিল। আর ওই দোকানে ওনার একজন অ্যাসিস্ট্যান্ট ছিল সোহেল নামে, সেও ওই মাদ্রাসায় পড়েছিল, বাট বেশি দূর পড়তে পারে না, খুব অভাবী ছেলে ছিল। তো মার্চের 20-21 তারিখে যখন এই করোনার প্রাদুর্ভাব চারদিকে দেখা গেল, তখন সে আওয়াল ভাই ওর অ্যাসিস্ট্যান্ট যে সোহেল, ওকে বলতেছে দোকানে যে, দেখ সোহেল, ব্যবসার যে অবস্থা, আমি তো বাড়ি চলে যাব, কারণ এখানে ব্যবসা করে আমি টিকতে পারতেছি না, বাড়িতে যাব, যা ইনকাম ওইটা করে খাবো। তো সোহেল বলতেছে আওয়াল ভাইকে যে, ভাই তুমি যদি বাড়িতে যাও তাহলে তুমি আমার নিয়ে যাও, আমি তোমার সাথে যাবো, আমি এখানে ঠিকই করবো। আর আমার বাড়ি তো তোমার বাড়ির কাছাকাছি, লক্ষ্মীপুরিতে আমি থাকি, তো খুব একটা দূর লাগবে না, যদি তোমার সাথে আমার কোনো কিছু করতে না পারে বাড়ি চলে যাবো, ওই সোহেল বলে। তো তারপর ওরা নাকি মার্চের এরকম 23-24 তারিখের দিকে ওই নোয়াখালী বেগমগঞ্জ ওইখানে চলে যায়, ওই আওয়াল ভাই সোহেলকে নিয়ে চলে যায়। তো আমার ফুফার বাড়ি সম্পর্কে এটা আমি বলে দিচ্ছি। ওনাদের বাড়ি ছিল নোয়াখালীর বেগমগঞ্জে। তো এটা কোথায় কোন জায়গা আমি কিছুই বলতেছি না। তো ওনাদের নিজস্ব একটা মসজিদ ছিল। তো আমার ফুফার দাদারা বা তার আগে যারা ছিল ওরা নাকি পীর বংশের ছিল, এবং খুব মানে রাজার হারে চলতো ওরা, মানে এতটাই ধনী ছিল যে ওরা নাকি সেই আমলে, মানে সেই 18 শতকের 19 শতকের দিকে নাকি প্রথম দিকে নাকি ওরা ঘোড়া দিয়ে চলাচল করতো, মানে এক গ্রাম থেকে আরেক গ্রামে ঘোড়া দিয়ে চলাচল করতো। এবং ওরা পীর বংশের যেহেতু ছিল, জিন পালতো ওনারা, এবং জিন ওনাদের অনেক কাজ করে দিত। এবং ফুফা নিজে বলে যে ওনাদের যে গ্রামের যে মসজিদটা আছে, ওনাদের বাড়ির পাশে যে মসজিদ, নিজস্ব যে মসজিদটা আছে, এটা নাকি মানে কোন একটা অংশর কাজ নাকি জিন করে দিছিল। তো যাই হোক, তো আওয়াল ভাই উনি ফুফার ছোট ভাইয়ের ছেলে ছিলেন। তো ফুফার ছোট ভাই মানে আওয়াল ভাইয়ের বাবা অনেক আগেই মারা যায়, উনি 2003-4 সালের দিকে 3 কি 4 সালের দিকে তখন মারা যায়। তো উনি ছিল এই মসজিদটার ইমাম, মানে আওয়াল ভাইয়ের বাবা। তারপরে তো এখানে স্থানীয় কাকে নাকি ইমাম বানানো হয়। তো যেটাই হোক, আওয়াল ভাই বাড়িতে যাওয়ার পরে যখন 2-1 দিন এরকম ঘরে বসে আছে, তো সেই মুহূর্তে নাকি ওই মসজিদের যে সভাপতি আছে সে আওয়াল ভাইকে বলতেছে যে, আওয়াল, এখন যে অবস্থা চারপাশে, তোমার ইনকাম নাই, আর আমাদের মসজিদের ইমাম আর যে দেখভাল করতো সে তো 2 দিন আগে যেরকম চলে গেছে ওর বাড়িতে, তা এখন কি করা যায়? তুমি তো মাদ্রাসায় পড়ছো বা হাফেজ, তুমি যদি মসজিদের নামাজ কালাম পড়াইতা, তোমারও 2-4 পয়সা ইনকাম হইতো, একটু দেখভাল করতা, তোমাদেরই তো মসজিদ, দেখো না এটা করতে পারো নাকি? বলতেছে যে মসজিদ কমিটি আছে, তোমাকে সেই তহবিল থেকে বেতন দিব, সমস্যা নাই। তা আওয়াল ভাই চিন্তা করে দেখলো যে বাড়িতে যেহেতু থাকি, সমস্যা কি, এখানে কাজ করি, মসজিদের আল্লাহর পথে কাজ করলাম। তা আওয়াল ভাই উনি ওই সভাপতিকে বলে যে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি এই সামনের জুম্মা থেকে আমি নামাজ পড়াবো, আর আমার সাথে একটা ছেলে আছে সোহেল, ও তাহলে মসজিদের যে খেদমত বা অন্য যে কাজ করা লাগে সে করবে। আওয়াল ভাই সোহেলকে বলে যে, দেখ সোহেল, আমাদের যে মসজিদটা আছে এটার পাশে একটা ছোট ঘর আছে নিচে, তুই এখানে থাকবি, আর তুই মসজিদের যে ঝাড়ুটা দেওয়া লাগলে বা ওই নামাজের পর যদি মানে কোনো কাজ টাজ করা লাগে, তুই এখানে কাজগুলো করবি। তো সোহেল রাজি হয়ে যায়। তো ওই মসজিদটা একটু বর্ণনা দিয়ে নিচ্ছিলাম, আমাকে যেটা বলেছিল আওয়াল ভাই, ওই মসজিদটা ছিল দোতলা, মানে একতলাটা মসজিদটা আছেই, তার দোতলা ছিল, দোতলার উপর ছাদ ছিল না, টিন শেড ছিল। তো আওয়াল ভাই নাকি এরকম ওই মার্চের 29-30 তারিখের দিকে উনি যে মানে এই সময়টায় উনি মাসের শেষে দেখতেছে যে ওই মসজিদের তহবিলে ভালোই টাকা পয়সা, মানে মাসের শেষে হিসাব করেছিল কেমন টাকা পয়সা আসছে, দান করেছে যারা, তো হিসাব করে দেখতেছে বেশ কিছু টাকা আসছে। তো উনি ওই সভাপতিকে বলতেছে যে, চাচা, মসজিদের একতলা দোতলা কিছু কাজ করানো দরকার, একটু এক্সট্রা সাইডে দেখলাম যে ওয়ালের সমস্যা, আমি যাচ্ছিলাম কাজ করাতে।
তো ওই সভাপতি বলে যে সমস্যা নেই, তুমি কাজ করাও। তো আওয়াল ভাই ওনার বাড়ির কাছে দুজন রাজমিস্ত্রি পায়, তো ওনাদেরকে একজনকে একতলায় এবং একজনকে দোতলায় কাজের দায়িত্ব দেয়, কারণ তখন তো করোনা খুব ভালোভাবেই ছড়াই গেছে। তো আওয়াল ভাই এই জন্য মিস্ত্রিগুলোকে বলতেছিল যে আমি বেশি লোক এখানে আনলাম না, তোমরা দুজনেই 2টা ফ্লোরে কাজ করবা। আর কাজের সময়টা ছিল এরকম যে সকাল 9টা থেকে এরকম জোহরের আগ পর্যন্ত কাজ করবে, আর বাদ এসার পর এসার নামাজের পর কাজ করবে রাত্রে 12টা সাড়ে 12টা পর্যন্ত। আর সোহেলকে বলে দিছিল যে মসজিদের খেদমত করবে, মানে ওই আওয়াল ভাইয়ের যে অ্যাসিস্ট্যান্ট ছিল দোকান, ওকে বলে দিছে যে তুমি মিস্ত্রি যখন কাজ করবে ওরা ওদের মতো কাজ করে চলে যাবে রাত্রেবেলা, তুমি তোমার রুমে ঘুমাই থেকো। এরকম কাজ শুরু হয়। সোহেল যে রুমটা ছিল মসজিদের একতলা বারান্দার ঠিক পাশে। তো একদিন ওই এপ্রিলের 2 কি 3 তারিখের দিকে, তখন মানে সরকার সম্ভবত নামাজ বন্ধ করে দিছিল যে এরকম মসজিদে নামাজ পড়া যাবে না, কিন্তু আওয়াল ভাই আমাকে বলে যে ভাই বন্ধ করলে আমাদের গ্রামে কিন্তু এরকম যেহেতু অজপাড়া গ্রাম, এখানে আমরা নামাজই পড়তাম অল্প কয়েকজন, তো করোনার ভয় অনেকে আসতো না, কিন্তু যারা নামাজ পড়তো দেখা যায় 1 ফিট 2 ফিট দূরত্ব করে দাঁড়ায় আমরা তো একটু জামাত পড়াইতাম। তো কোনো এরকম এক রাত্রেবেলা ওই সেই এপ্রিলের 2-3 তারিখের দিকে হবে, তখন নাকি ওই এক রাত্রেবেলা মিস্ত্রি কাজ শুরু করছে। তো রাত্রেবেলা ওই সোহেল নাকি সে নাকি রাতে ঘুমাইছে রাত 3টা সাড়ে 3টার দিকে, ও একটু ঘুম ভাঙছে এই কারণে যে ওর যে জানলাটা ছিল, জানলাটা খোলা ছিল, এখান থেকে প্রচন্ড বাতাস আসতেছে। তো সোহেল মনে করছে যে বাইরে তো ঝড় আসতেছে, এই জন্য প্রচন্ড বাতাস, তো ও জানলাটা লাগায় দেয়। তো জানলা লাগানোর পরেই টিনের মধ্যে, মানে সোহেল যেখানটায় থাকতো এটার উপরে আবার টিন শেড ছিল রুমটায়, তো টিন শেডের মধ্যে নাকি মানে শিল পড়লে যেরকম আকাশ থেকে বৃষ্টির সময় শিল পড়লে যেরকম আওয়াজ হয় এরকম অনেক আওয়াজ, এবং পুরো ঝড়ের মতো মানে টিন উড়ায় নিয়ে যাবে এরকম একটা আওয়াজ। তো সোহেল সেই মুহূর্তের সঙ্গে সঙ্গে ওই আওয়াল ভাইকে রাতে ফোন দেয়, সেই 3টা সাড়ে 3টার দিকে, বলতেছে যে ভাই তুমি একটু যদি আসো, একটু আসার সময় সাবধানে এসো, ঝড় হইতেছে। তো মানে ওই মসজিদ থেকে নাকি ওই আওয়াল ভাইদের বাসা দূরত্ব ছিল 300-400 গজ সামনে, মানে এই 5 মিনিট লাগবে হেঁটে আসা যাওয়া করতে। তো ওই আওয়াল ভাইকে বলতেছে আর কি সোহেল ফোন দিয়ে, যেরকম তুমি একটু সাবধানে এসো, বাইরে যে ঝড় বৃষ্টি, আমার নিজের তো ভয় লাগতেছে। তো আওয়াল ভাই বলতেছে তুই ঝড় বৃষ্টি কই পাইলি? হ্যাঁ ঝড় বৃষ্টি মানে আমার তো এখানে টিন উড়ে নিয়ে যাবে, যে অবস্থা প্রচন্ড বাতাস বাইরে। তাওয়াল ভাই নাকি উনি মানে একটু ওনার জানলা দিয়ে দেখতেছে রুমে যে কোনো বাতাস কিছুই নাই। তাওয়াল ভাই একটু ঝাড়ি দিয়ে বলতেছে চলে আয় বেটা, তুই কি ঘুমাস নাকি, চোখে কি দেখোস, আমার এখানে কোনো বাতাস নেই, তুই আমার বাসার থেকে কত দূরে, তুই এখানে এবার ঝড় বৃষ্টি হয় কেন তোর? হ্যাঁ তুই আগে লাইট জ্বালায় দেখ ঠিক আছে নাকি সবকিছু, ঝড় বৃষ্টি এনে কিছু হইতেছে না। তো সোহেল নাকি বলতেছে না ভাইয়া তুমি তো নামাজ পড়াইতে আসবে ফজরের নামাজ, জন্য তোমার বললাম আমাকে একটু সাবধানে এসো। আচ্ছা তুমি আসো। তারপর ওই ফজরের নামাজের সময় আওয়াল ভাই আসে, দেখে ঝড় বৃষ্টি কিছুই নেই, উল্টা সোহেল ঝাড়াঝাড়ি করে যে তুই কি উল্টা পারলা, কি দেখলি, ঝড় বৃষ্টি পাইলি কি? তো উনি ফজরের নামাজ পড়ায় যায়, চলে যায়। তারপরের দিন মানে এটা নাকি এপ্রিল 4 কি 5 তারিখ এরকম সময় হবে, তখন সোহেল আবার সেই রাত্রে 3:30-4টা এরকম সময় দেখতেছে যে ওর রুমে কারেন্ট চলে গেছে, এবং আবার আগের দিনের মতো বাতাস, এবং ভালোই বাতাস হচ্ছে, মানে তুফান, এমন তুফান যে মানে বাইরে বাতাস, জানাতে বাতাস আসতেছে, টিনে শিল পড়বে এরকম আওয়াজ। তো সোহেল করছে কি, আবার আওয়াল ভাইকে ফোন দিয়ে বলতেছে যে ভাই ফজরের নামাজের সময় হয়ে গেছে, বাইরে কারেন্টটা চলে গেছে আর বাতাস হচ্ছে প্রচন্ড, বুঝলাম না কি। তো তখন আওয়াল ভাই বলতেছে যে দেখ কারেন্ট যায় নাই, আমার বাসাতে ফ্যান চলতেছে, তোর এনে কারেন্ট যায় কেমন, আর আমার বাসার লাইন মসজিদের কারেন্টের লাইন তো এক লাইন, তুই এক কাজ কর, তুই বাইরে হ, গেটটা খুলে বাইরে হয়ে দেখ ওই বারান্দার পাশে মেন সুইচ আছে, এটা কোনো কারণে মানে মিস্ত্রি বন্ধ করে দিয়ে গেছে নাকি দেখ। তো সোহেল বলতেছে যে না মিস্ত্রি তো বন্ধ করে যাওয়ার কথা না, আমার এই কারেন্ট গেছে ধরো আধা ঘন্টা হবে। তো আমার ঘুম চোখে বলছে তুই দেখ ওইখানে মিস্ত্রি অনেক সময় ডিস্টার্ব করতে পারি, তুই বাইরে গিয়ে দেখ, আর আমি নামাজের জন্য আসতেছি, একটু ওয়েট কর, আধা ঘন্টা ওয়েট কর, আমি আসতেছি। তো সোহেল নাকি এরকম ওই দরজাটা খুলে, ওর রুমের দরজাটা খুলে বা মসজিদের বারান্দা গিয়ে দেখতেছে মেন সুইচটা, দেখলো যে মেন সুইচ মানে বন্ধই ছিল, চালানোর সঙ্গে সঙ্গে কারেন্ট আসলো এবং বাইরে প্রচন্ড বাতাস। তো ও কি যেন একটা দেখলো মানে সোহেল নাকি কি যেন একটা দেখছে বাইরে, মানে মসজিদের ঠিক গেট বারান্দাতে গেটটা খুলে যখন ওই সামনে অংশটা যাবে, তখন যাইতেই নাকি ও দেখতেছে যে একটা কুকুর দৌড় দিছে ওর সামনে দিয়ে, এবং কুকুর যখন দৌড় দিছে তখন নাকি সোহেল মানে একটু এক হাত সামনে যাবে যে এটা কুকুর ছিল না কি ছিল দেখার জন্য, সে তাকে নাকি পিছন থেকে কিছু একটা জোরে ধাক্কা দিছে, এবং ধাক্কা দেওয়ার পর নাকি সোহেল
2 থেকে 3 ফিট দূরত্বে গিয়ে পড়ছে এবং ওর হাত পুরো ছুলে গেছে। তো এটা না সোহেল নিজে বুঝতে পারে না কি হয়েছে, ওনাকে তাড়াতাড়ি মসজিদের ওই রুমে এসে পড়ে ওর, এবং ও আওয়াল ভাইকে ফোন দিয়ে বলতেছে যে ভাই আমার কি হয়েছে বুঝলাম না, আমি ব্যথা পাইছি, তুমি তাড়াতাড়ি আসো। তো আওয়াল ভাইকে কি ব্যথা পাইছিস, তুমি তাড়াতাড়ি আসো, আমি ব্যথা পাইছি। তো সোহেল এরকম রুমের মধ্যে থাকতে আওয়াল ভাই নাকি 10-15 মিনিটের মধ্যে আসে, তখন নাকি 4:15 বাজবে এরকম সময়। তো তখন আওয়াল ভাই এসে বলতেছে কি হয়েছে তোর, আমি এরকম এরকম ওই সোহেল পোড়া ঘটনা বলে, গতকাল এরকম বাতাস পেলাম, 3 বার পাইলা না, আজকে এই সমস্যা বাইরে গেলাম, কুকুর নাকি একটা দেখলাম সামনে হঠাৎ করে গেছে মাই রাত, এত রাতে আমি যখন এটা একটু ভালো মতো দেখতে গেছি কয়েক হাত সামনে গিয়ে, তখন দেখি আমার এরকম ধাক্কা মারছে। কি ধাক্কা মারছে? তো আওয়াল ভাই কিছু বলে না, উনি বলে ঠিক আছে ফজরের নামাজ পড়ি আর একটু ভিতরে মানে তুই 4:15 দিকে যখন মসজিদে আজান দিতে যাবে এই আওয়াল ভাই, তখন সোহেলকে বলতেছে তুই ভিতরের দিকে আয়, আমি দেখি কি হয়েছে, আমি দেখি চল। তো আজান দেয়, আজান দেওয়ার পর আস্তে আস্তে তো মুসলিরা আসবে। তো দোতলায় গিয়ে দেখতেছে আওয়াল ভাই মানে হাঁটতে হাঁটতে দোতলা যায় সিঁড়ি দিয়ে। তো সোহেলকে বলতেছে যে এই মিস্ত্রি কি লাইট নিভায় যায় না মসজিদে? তো সোহেলকে আমি তো বলতে পারবো না, মিস্ত্রি তো রাতের বেলা চলেই যায়, মনে হয় নিভায় যায় না, কারণ সকালে তো আমি ফজরের পর মাঝে মাঝে এখানে লাইট নিভাই এসে। তো আওয়াল ভাই বলতেছে যে মিস্ত্রি লাইট নিভায় না, এটা তুই আমার আগে বলবি না। তখন সোহেল ওইটা গুরুত্ব দেয় না, সে নাকি ওই নর্মাল চলে যায়। তো আওয়াল ভাই যাওয়ার সময় ফজর নামাজ পড়ে যাওয়ার সময় বলতেছে যে এত ভয়ের কিছু নাই, কিছুই হয় নাই, উল্টা পাল্টা কিছু মনে হয় নুসটা খেয়ে পড়ে গেছে, সেজন্য তুই ব্যথা পাইছিস। আর তুই এক কাজ করবি, মিস্ত্রি এখন থেকে গেলে সবসময় লাইটটা বন্ধ করে নিবি, ওই লাইট বন্ধ করে দিতে বলবে, আর মিস্ত্রি পড়ে দেবো সকালবেলা। ঠিক একদিন পরেই এপ্রিলের 5 অথবা 6 তারিখ এরকম সময় নাকি ওই সোহেল এরকম রাত্রেবেলা সে ঠিক এই 3:30টার সময় সে ঘুমাচ্ছিল। তো ওই একটা জিনিস বলতে ভুলে গেছিলাম যে ওই দিন আবার ওই আওয়াল ভাই নাকি ওনার যে ছেলে আছে 10-12 বছর একটা ছেলে ছিল, ওই ছেলেকে নাকি ওই সোহেলের সাথে দিয়ে দিয়েছিল, মানে সোহেলকে বলছিল যে তুই যদি ভয় পাস সাথে ভয়ের কিছু নাই, রাতে কিছুই হয় না, বাতাস কিছু হয় না, আমার ছেলেরা তোর সাথে দিয়ে গেলাম, ছেলে থাকলো সাথে রাতে বেলা গল্প করবি, ঘুমায় যাবি তোরা। তো ওই আওয়াল ভাই তো এটা বলেই গেছে। তারপর নাকি সোহেল এরকম রাত্রে আবার 3:30টার দিকে ওর কোন একটা কারণে বাথরুমে যাবে মনে হয়, মানে ফজরের সময় কাছাকাছি এসে পড়ছে, ওর বাথরুমে যাবে। ও দরজা খুলতেই দেখতেছে যে অনেক পাকা আম ওর ঠিক দরজার সামনেই। তো এত যখন পাকা আম সেটা দেখার পর সোহেল না একটু ঘাবড়া যায়, মনে করছে কি হয়তো ফালাই দিয়ে চলে গেছে, বা কোনো মুসলিম হয়তো আসলে রাত্রেবেলা নামাজ পড়ছে রেখে চলে গেছে। তো সোহেল এটা দেখার পর এটা নাকি ওর একটু অবাক লাগে, এবং দেখার পর ওর সঙ্গে সঙ্গে রুমে ওই ওয়াশরুমে গিয়ে আবার রুমে এসে পড়ে বসে থাকে। তো ঠিক 4টার দিকে আবার আওয়াল ভাই উনি আসে মসজিদে নামাজ পড়বে, তা নামাজ পড়ার আগে উনি আবার ওনার ছেলে যেহেতু সোহেলের সাথে ছিল, তো ওদেরকে ডাকবে আর কি যে নামাজ পড়বে উঠো। তো আওয়াল ভাইও দেখে যে আম পড়ে আছে, তো রুমের সামনে আম পড়ে আছে দেখে দরজা নক করে সোহেলকে বলতেছে যে সোহেল আম খাবি নাকি, যা আম নিয়ে আয়। তো সোহেল বলতেছে কান্না কার আম রুমের সামনে রেখে গেছে, এটা কি খাবো, আম খাবো কেন? তো ওনার ছেলেকেও বলতেছে যে বাবা আম খালি নিয়ে আসো, যাও আম খাই আমরা বসে বসে। তো আওয়াল ভাই নাকি হাসতেছে। তো সোহেল বলতেছে তুমি খাও, আম খা, তুই কোনো সমস্যা না, আজান দিতে আরো আধা ঘন্টা দেরি আছে, 4:30টার পর আজান দিব, তুই আম খা। ওরা আম খাচ্ছে, আমটা নাকি খুব মিষ্টি, প্রচন্ড মিষ্টি ছিল। তো আম খাওয়ার পর পরের দিন ওই নামাজের পর সোহেল বলতেছে যে ভাই আমটা কে রেখে গেছে? আওয়াল ভাইরা বলতেছে, আওয়াল ভাই বলতেছে এটা দিনের বেলা বলবো তোরে, যদি বলি তুই এখানে থাকবি না, তুই চলে যাবি। সোহেল বলতেছে যে না আমি কেন যাবো, কেন কি হয়েছে? তখন আওয়াল ভাই বলে সোহেলকে যে দেখ পুরোটা ঘটনা বলে প্রথম থেকে, যে আমার এই মসজিদটা একটা অংশ বাপ দাদারা, মানে অনেক আগে যখন আমার বাপ দাদা ছিল তখন মসজিদের একটা অংশ ওর যে জিন পালতো আমার বাপ দাদারা, ওই জিনটা একটা অংশ করে দিয়ে গেছিল, এবং ওই অংশটার একটা সাইডে প্রতি রাতেই জিন নামাজ পড়তো এবং রেগুলার পরে। কিন্তু আমি ভুলেই গেছিলাম তোরে বলতে, এবং ইচ্ছা করে তোকে একটু বলি না এই কথাটা, কারণ আমি আসলে অনেকদিন তো বাড়িতে আসা যাওয়া করি না, আমি যেন ওই খেয়ালও করি না আসলে ওইখানে এখনো জিনটা নামাজ পড়ে নাকি। কিন্তু এই যে 2 দিন যে ঘটনাগুলো ঘটলো এটা কিন্তু জিন ঘটাইছে। জিন ঘটনা একটাই কারণ যে মিস্ত্রি করতো কি প্রতি রাতে যখন কাজ শেষ করতো ওরা 12টা 12:30 দিকে যখন যেত, তখন ওরা করতে গেলে লাইটটা জ্বালাই দিয়ে চলে যেত তারা, জিন ওই জায়গাটায় নামাজ পড়তো। এর জন্য জিনকে মানে জিনের নামাজের সমস্যা ছিল 2 দিন, এর জন্য তোর এখানে জিন ডিস্টার্ব করছে, কারণ এই জিনগুলো রাত্রেবেলা এসে এখানে নামাজ পড়ে, সারা রাত এই 2টা-3টার পর থেকে এদিকে এই টাইমটা এসে ফজর পর্যন্ত নামাজ পড়ে। এবং এই জন্য তুই হয়তো এরকম ভয় পাইছিলি যে তোর এখানে যে বাতাস ছিল অত 2 দিন এই কারণে, এবং তুই যে বলছিস তোর ধাক্কা দিচ্ছিল, আসলে তোর কোনো একটা জিন হয়তো ধাক্কা দিচ্ছিল, এটা খারাপ জিন না, ভালো জিন।
এবং তোকে ইশারা ইঙ্গিতে বোঝাচ্ছিল যে তুই লাইটটা অফ কর, হয়তো তুই বুঝোস নাই, ওটা আমি বুঝলাম এই কারণে। এবং আজকে দেখলে যে তুই আম দেখলি না, এটা জিনদের দেওয়া। তো সোহেল বলতেছে যে জিনটা দিয়ে গেছে, মানে কাকে হ্যাঁ জিন দিয়ে গেছিল, কারণ দেখছে আজকে যে লাইট বন্ধ এবং ওরা খুশি হয়ে তোকে খাওয়ার জন্য আম দিয়ে গেছে। এবং আওয়াল ভাই বলে যে উনি আমাকে ব্যক্তিগতভাবে ঘটনাটা বলে, এবং উনি ঘটনা ঘটার পর আমাকে বলে যে ভাই, আমার বাবা যখন মসজিদের এখানে ইমাম ছিল, এরকম যখন রাত্রিবেলা তাহাজ্জুদ নামাজ পড়তে আসতো, তখন নাকি মাঝে মাঝে এরকম মিষ্টি পাইতো, এবং জিনদের কোনো সুসংবাদ ঘটলে বা বাচ্চা হলে বা বিয়ে শাদী হলে নাকি এরকম মিষ্টি দিয়ে যাইতো। এবং আমার ফুফার ঘটনা আছে, ফুফা বলেছিল যে এই মসজিদে নাকি উনি এক সময় দেখা যেত তাহাজ্জুদের নামাজ পড় রাত্রেবেলা, যখন উনি বাড়িতে আসতো তো তাহাজ্জুদের নামাজ পড় রাত্রেবেলা একটু মসজিদে ঘুমায়, ভাবতো যে ফজর করে চলে যাবে, কিন্তু ওনাকে ওই জিনদের জায়গায় উনি শুইতো মাঝে মাঝে, এর জন্য নাকি জিনরা ওনাকে পাড়াইতো, ওনাকে শুইতেও পারতো না। তো যাই হোক, এটা ছিল ঘটনা। এটা শোনার পর নাকি আওয়াল ভাই ওই যে সোহেলকে পুরোটা ঘটনাটা পুরো বলা পর সোহেল নাকি পুরোটা ভয় পায়। সোহেল বলে যে ভাই, আমার এখানে মসজিদে আমি থাকবো না, কোনো কাজও করবো না, আমি বরং বাড়ি জায়গা। তো ওই সোহেল নাকি এই এপ্রিলের এই 10-11 তারিখের দিকে নাকি বাড়ি চলে যায় এবং ও আর এখানে থাকে না। তো এটাই আওয়াল ভাই আমাকে বলে গত শুক্রবার, আমি ওনাকে ফোন দিয়েছিলাম কোনো একটা কারণে, তখন এই কথা প্রসঙ্গে বলে। তো এটাই ছিল আসলে বাড়িটার মানে মসজিদটার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের পরবর্তী যে অতিথি আছেন তার কাছে। তো ঘটনাটি শুরু হয় 2013 সালে। তখন আমার ঠাকুমা মারা গিয়েছিলেন। তো ঠাকুমা মারা যাওয়ার 10 থেকে 15 দিন পর এক রাতে আমার মা বাথরুমে যাওয়ার জন্য উঠেছিলেন। উঠে আমার বাবাকে সাথে নিয়ে বাথরুমের দিকে রওনা হলেন। তো আমাদের যেহেতু গ্রাম অঞ্চল, ঘরের থেকে কিছুটা দূরে বাথরুম, তো সেক্ষেত্রে ওই সময় কারেন্ট ইলেকট্রিসিটিও ছিল না। হ্যাঁ, আমাদের গ্রামে ইলেকট্রিসিটি আছে, ওই সময় লোডশেডিং এর কারণে ইলেকট্রিসিটি ছিল না। তো ওই সময় মা হাতে হারিকেন নিয়ে বাবাকে সাথে নিয়ে বাথরুমের দিকে রওনা হলেন। তো বাথরুমে যখন মা বাথরুমের সামনে গেলেন, তখন আচমকা মানে কোনো বাতাস ছিল না, হারিকেনটি নিভে গেল। তো হারিকেনটি নিভে যাওয়ার কোনো কারণ নেই, কারণ হারিকেনের ভিতরে প্রচন্ড মানে পুরা আপনার তেল ছিল, তো কোনো বাতাসও নেই বাহিরে। তো হারিকেনটি নিভে যাওয়ার কারণ ওই সময় কোনো খুঁজে পাওয়া গেল না। তো হারিকেনটি নিভে যাওয়ার সাথে সাথে আমার মা অনুভব করেছিলেন যে ওনার কানের সামনে দিয়ে কোনো এক মানে বাতাস দৌড় দিল, যেমন একটা বাতাস কানের সামনে দিয়ে বেরিয়ে গেল। তো ওই সময় আর কোনো কিছু হয় নাই। তো ওই সময় আর কিছু না ভেবে তো ঘরে চলে এলেন। তো ঘটনাটি শুরু হয় এর 2-3 মাস পরে থেকে। তো আমার মা ধীরে ধীরে মানে অসুস্থ হতে যাচ্ছিলেন, মানে শরীরে কোনো শক্তি ছিল না, কাজ করতে পারতেন না, আর সাথে প্রচন্ড মানে গায়ে জ্বালা পোড়া। মানে আমার মা এমনও রাত গেছে যে মনে করেন যে আপনার ঘুমাতে পারতো না, সারা রাত কান্না করতো, হাঁটা চলা করতো, মার পা টিপে দিতে হতো। আপনার পুরো শরীর, মা বলতো যে পুরো শরীর জ্বালা পোড়া করছে। তো আমরা বিষয়টা বুঝতে পারি। তো তবুও আমরা প্রথমে ডাক্তারের কাছে যাই। তো ডাক্তারের কোনো সলিউশন দিতে পারছিল না। তো পরে দিয়ে আমরা এক কবিরাজের কাছে যাই। তো একটি না, আপনার 2-3টা কবিরাজের কাছেই যাই। তো সবাই বলছিল যে মাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। তো পরে দিয়ে আমরা কবিরাজ ধরাতে, তো বিষয়টা আপনার ওই সময়ে কবিরাজের উসুলায় আমার মা বেঁচে যায়। তো এখন কিছুদিন ধরে আমার মায়ের সাথে মানে কিছু ঘটনা, মানে আগে যে সিমটম গুলো আমার ছিল, মানে যেমন সাপোজ ধরেন আপনার গায়ে জ্বালা পোড়া, আপনার এই মানে কাজ করতে না পারা, এরকম সিমটম গুলা কিছুদিন ধরে আবার মানে শুরু হয়েছে। তো আপনার গত 2 দিন আগে আবার কবিরাজের কাছে নিয়ে যাওয়াতে তো উনি বললেন যে আবার মাকে মানে বান মারা হয়েছে, মানে যেটাকে বলা হয় ব্ল্যাক ম্যাজিক। আপনার কুফুরি, আপনাদের ইসলাম ধর্ম মতে যেগুলো বলা হয় কুফুরি,
তো ওইগুলা নাকি করা হয়েছে। তো এটা আরো 1 থেকে 1.5 বছর আগে করা হয়েছে। তো কবিরাজ বলেছিল যে যে আরো আগে নিলে হয়তোবা মানে জিনিসটা আরো তাড়াতাড়ি ভালো হতো, এখন শেষ সময়। তো তবে আপনার কিছু কবিরাজ এই আপনার পানি পড়া আর কিছু মোমবাতি এইগুলো পরিয়ে দিয়েছেন। তো এইগুলা এখন রিচুয়াল আপনার কাজ চলছে। তো আমার মায়ের জন্য সবাই আশীর্বাদ করবেন, কেননা আমার মাকে একবার ওরা কারা আমি জানি না সঠিক, তো অনুভব করতে পারি যে কারা এই জঘন্য কাজ করেছেন। তো ওরা একবার মানে ব্যর্থ হয়েছিলেন, তো এখন আবার করেছে। তো আমি জানি যে সবার আশীর্বাদে জোর অনেক। তো আমার সমস্ত লিসেনারের কাছে এটাই মানে অনুরোধ যে আমার মার জন্য একটু ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন, যেমন আমার মা সুস্থ হয়ে যান, এই তাবিজ কবজ যেমন জিতে না যায়, আমার মা যেমন সুস্থ হয়ে যায়। তো কারণ আমার মা ছাড়া, আমার মা বাবা ছাড়া আর এই পৃথিবীতে আমাদের কেউ নেই। তো আমার মার জন্য সবাই দোয়া করবেন, আশীর্বাদ করবেন, যেমন আমার মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর হেরে যায় যেমন এই কুফুরি যে কালো জাদুর যে জিনিসগুলো আছে এগুলো যেমন হেরে যায়। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের পরবর্তী যে অতিথি আছেন তার কাছে। হ্যালো রাসেল ভাই, হ্যালো অডিয়েন্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আর রাসেল ভাই, আপনি তো সবসময় ভালোর দলেই থাকেন, তারপরও বলি কেমন আছেন ভাই? কারণ বিশ্বব্যাপী করোনার যে মরণ থাবা, তা যে কোনো অসচেতন লোককে আক্রমণ করতে পারে। তাই সকলের উচিত সতর্ক ও সচেতন থাকা। রাসেল ভাই, আমি দীর্ঘ 9 বছর ধরে আপনার এই প্রোগ্রামটা শুনে আসছি। কোনোদিনও আমার একটুর জন্য বিরক্ত লাগেনি। প্রতি শুক্রবার অধীর আগ্রহে অপেক্ষা করি এই কোটি শ্রোতানন্দিত অনুষ্ঠানটি কখন শুরু হবে। এই করোনাকালীন সময়েও আপনি ভয় পাইয়ে দেওয়ার মাধ্যমে মানুষকে আনন্দ দেওয়ার যে অনবদ্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, তা সত্যি প্রশংসনীয় এবং অতুলনীয়। আমি যে ঘটনাটি আজকে শেয়ার করব সেটি বেশি দিন আগের নয়, মাত্র 5 মাস আগের। বলে রাখা ভালো যে আমি এবারে প্রাইমারি স্কুলের নিয়োগে নতুন নিয়োগপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট টিচার। আর সকলের জানা আছে যে অ্যাসিস্ট্যান্ট টিচাররা নিজ উপজেলায় পোস্টিং হয়। তো আমি চাঁদপুর জেলার কোনো এক উপজেলায় পোস্টিং হলাম। আমার পোস্টিং হয়েছে একদম প্রত্যন্ত একটি উপজেলার গ্রামের স্কুলে। 2020 সালের মার্চ মাসের 8 তারিখ থেকে আমাদের ক্লাস করাতে হবে। আমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব প্রায় আঁকাবাঁকা রাস্তায় সব মিলিয়ে 20 থেকে 25 কিলোমিটার হবে। তাই বাড়ি থেকে সেখানে গিয়ে ক্লাস করানো আমার পক্ষে সম্ভব নয়। চিন্তা করলাম যে তাহলে একটা মেসে উঠে যাই, কিন্তু এটা তো শহর নয়, গ্রাম অঞ্চল, এখানে তো মেস পাওয়া যায় না। তাই চিন্তা করলাম যদি সম্ভব হয় একটা বাসা ভাড়া করে উঠে যাব। তাই 1 বা 2 তারিখের দিকে স্কুলের এলাকায় গিয়ে থাকার জন্য একটা বাসা খুঁজি। বেশি কষ্ট করতেও হয়নি, খুব তাড়াতাড়ি একটা বাসা পেয়ে গেলাম। রাসেল ভাই, যে বাসাটি পেলাম সেটি স্কুল থেকে প্রায় 1 কিলোমিটার দূরে হবে। বাড়িটির অবস্থান হচ্ছে একটা নির্জন রাস্তার পাশে, আর রাস্তার দুপাশে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে বিভিন্ন ধরনের অনেক বড় বড় পুরাতন গাছ, বিশেষ করে আকাশি গাছ এবং কড়ই গাছ। ওই রাস্তার আশেপাশে কোনো ঘর বাড়ি নেই, তবে
দুই একটি শান বাঁধানো গাছগাছালি ভরা নতুন বাড়ি দেখা যাচ্ছে। যাদের বাড়ি, তারা হয়তো থাকার জন্য এই বাড়িগুলো করতেছে, কিন্তু এখনো থাকা শুরু করেনি। আর রাসেল ভাই, দিনের বেলাও কেমন জানি নির্জন এই রাস্তাটি, মানুষের আনাগোনা একদম নেই বললেই চলে। আমি যে বাসাটিতে উঠব সেটি হচ্ছে 2 তলা বিশিষ্ট একটি বাড়ি। তবে বাড়িটি 2 তলা হলেও উপরের তলায় ছাদের পরিবর্তে দেওয়া আছে টিন। বাড়িটি অনেকটা স্কুল ঘরের মতো লম্বা। এর উপরে এবং নিচে বাথরুম ছাড়াই সব মিলিয়ে 8টি রুম রয়েছে। তবে আমি উঠেছি 2 তলার একদম সিঁড়ির সাথে রুমটিতে। দোতলার বাড়ির এ কোণা হতে ও কোণা পর্যন্ত বারান্দা বিস্তৃত। বারান্দা কিন্তু শুধু বরাবর নয়, এটি একদম বাঁক নিয়ে দুপাশে রুমগুলোর পিছন পর্যন্ত বিস্তৃত। যেহেতু রাসেল ভাই 8 তারিখ থেকে ক্লাস শুরু, তাই 6 তারিখেই উঠে গেলাম ওই বাড়িটিতে। বাড়ির মালিক কিন্তু তার এই বাড়িতে থাকে না। প্রথম যেদিন আসলাম, মালিক আমাকে গেটের চাবি দিয়ে দিল। আমি মালিককে জিজ্ঞাসা করলাম, আঙ্কেল, বাড়ি এত নির্জন কেন? কেউ থাকে না নাকি এ বাড়িতে? মালিক বলল, বাড়িটা তো মাত্র নতুন করলাম, আস্তে আস্তে ভাড়াটিয়ারা উঠবে। তবে বাড়িটির নিচতলায় একটি রুমে ছোট্ট একটি ফ্যামিলি ভাড়া থাকতো। তারা কোথাও জানি বেড়াতে গেছে। রাসেল ভাই, আমি যখন উঠলাম পুরো বাড়িটি খালি। আর রুমের দক্ষিণ পাশে, অর্থাৎ আমার রুমের জানালার যে জানালা রয়েছে, ওই জানালার পেছনে গাছগাছালি ঘেরা একটি বড় পুকুর রয়েছে। আমি দিনের বেলায় জানালা খুলেই একদম অবাক হয়ে যাই যে জানালার পাশেই অন্ধকারাচ্ছন্ন কয়েকটি বাঁশঝাড় এবং কয়েকটি গাব গাছ। বাঁশ গাছের ডালপালাগুলো টিনের ছাদে কেবল বাড়ি খাচ্ছে। এটি দেখে তো আমি ভয় পেয়ে যাই। যাই হোক, দিনের বেলায় সব গোছগাছ করে যখন সন্ধ্যা নামলো, তখন দেখি বাড়িটি একদম পুরোপুরি নীরব, নিস্তব্ধ এবং সারা শব্দহীন হয়ে পড়ল। মনে হয় যেন আমি আমার হৃৎপিণ্ডের শব্দ কেবল শুনতে পাচ্ছি এই বাড়িটিতে। সন্ধ্যার একটু পরেই নিচে নেমে গেটে তালা দিয়ে উপরে উঠে আসি। চিন্তা করলাম কিভাবে থাকবো এরকম একটা একলা বাড়িতে। ভাড়াটিয়ারাও আজকে নাই। রাত যখন 10টা, তখন আমি শুয়ে পড়লাম। তবে লাইট জ্বালিয়ে রাখলাম আর মোবাইলটা দিনের বেলায় ফুল চার্জ করে রাখলাম। রাসেল ভাই, 2 তলার ক্লাসরুমটা, বাথরুমটা একদম বারান্দা দিয়ে বাঁক নিয়ে হেঁটে 4টা রুম পর ওই পাশে পড়ে। যাই হোক, আমি ঘুমিয়ে পড়লাম। হঠাৎ একটা দুঃস্বপ্ন দেখে জেগে উঠলাম। জেগে দেখি পুরো রুমটাই অন্ধকারাচ্ছন্ন। বুঝতে সমস্যা হলো না যে কারেন্ট চলে গেছে। মাথার পাশে থাকা মোবাইলটা হাতে নিয়ে দেখি মোবাইলে মাত্র 5% চার্জ আছে, অথচ আমি দিনের বেলায় ফুল চার্জ করে রাখছিলাম। আর আমার মোবাইল, অর্থাৎ মোবাইলের ব্যাটারিটাও অনেক ভালো ছিল। জেগে থাকা অবস্থায় কিছুক্ষণ পর আমি শুনতে পারলাম যে সিঁড়ি দিয়ে কি জানি টিপে টিপে উপরে উঠছে। আর রুমের সামনে বারান্দায় এপাশ হতে ওপাশ পর্যন্ত ধীরে ধীরে হাঁটাহাঁটি করছে। একটু পর দেখলাম আমার রুমের দরজায় আস্তে করে 2টা টোকা দিল।
আমি তো প্রায় অজ্ঞান অবস্থা, গেটে তালা, তারপর বাড়ির মূল ফটকেও তালা। তাহলে কেউ যে বাড়ির ভিতরে ঢুকতে পারবে সেটা একদম অসম্ভব। আর আমি দেখলাম কি জানি একটা উটকো গন্ধে পুরো রুম ভরে গেছে। আমি একটা লাঠি নিয়ে চিন্তা করলাম যে বাইরে গিয়ে বের হয়ে দেখি কি আছে ওখানে। আমি আমার রুমের দরজা খুলে বারান্দার এপাশ ওপাশ দেখলাম, কেউ নেই। মোবাইলটা নিয়ে বারান্দা ধরে হেঁটে ওপাশে যে বাথরুম রয়েছে ওই বাথরুম পর্যন্ত গিয়ে দেখি বাথরুমের দরজাটা খোলা। কিন্তু রাসেল ভাই, আমি তো শোয়ার আগে তা বন্ধ করে গেলাম। তাহলে এই বাথরুমের দরজাটা কে খুললো? বাথরুমে ঢুকে মোবাইলের আলোতে দেখলাম পানির ট্যাপ বরাবর ভেজা, অর্থাৎ কেউ এইমাত্র পানির ট্যাপটি ছাড়লো। আমি তাড়াতাড়ি রুমে এসে পড়লাম। রাসেল ভাই, বলে রাখি যে এই বাড়িতে রান্না করার জন্য কোনো গ্যাসের সংযোগ নেই, গ্রাম অঞ্চল, এই জন্য। তো মালিক ভাড়াটিয়াদের রান্না করার সুবিধার্থে বাড়ির মূল ভবনের বাহিরে দূরে টিন দিয়ে একটি রান্না রুম করে দিল, যেন ভাড়াটিয়ারা লাঠি দিয়ে রান্না করতে পারে। রান্না রুমের পাশে একটি টিউবওয়েল রয়েছে। আমি রুম থেকে শুনতে পারলাম যে কেউ জানি টিউবওয়েল চাপছে। আস্তে করে দরজাটা খুলে বারান্দা থেকে দেখি যে একজন বৃদ্ধা মহিলা ওই টিউবওয়েল চেপে কলস ভরছে, আর কলসটি নিয়ে এসে পরে বাথরুমে ঢুকে কিচেন রুমে ঢুকে গেল। পরে আর কিছু দেখা যাচ্ছে না। আমি তাড়াতাড়ি রুমে ঢুকে দরজা লাগিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর দেখি পুরো বাড়ি পোলাও মাংসের গন্ধে ভরে গেছে, অথচ তখন রাত বাজে 3:30। কিছুক্ষণ পর আমার টিনের চালে অনেক জোরে জোরে কিছু পড়তেছে, মনে হয় যেন কেউ ইট মারতেছে। এরকম প্রায় 5 মিনিট চললো রাসেল ভাই। আমি কি ভাববো আমি বুঝতে পারতেছি না আমি কি করব। পরে ডিসিশন নিলাম এই মুহূর্তে যে আমি মালিককে 1 মিনিট ফোন দেই। কিন্তু কি আশ্চর্য, দেখি মোবাইলে নেটওয়ার্ক নেই। একটু পরে দেখি জানালার ও পাশে যে বাঁশঝাড় রয়েছে সেখানে প্রচন্ড আওয়াজ। বাঁশের ডালপালাগুলো জানালায় বাড়ি খেচ্ছে, টিনের চালেও প্রচন্ড ভাবে বাড়ি খেচ্ছে। অনেকক্ষণ এইভাবে চলার পর সব নিস্তব্ধ নীরব হয়ে গেল। এবার একটু পর দেখি জানালার ও পাশে যে গাব গাছ রয়েছে সেই গাব গাছে থেকে একটা আওয়াজ আসছে। আওয়াজটি ভালো করে শুনে আমি বুঝতে পারলাম যে এটা একটা বৃদ্ধ মহিলার আওয়াজ। একটা বৃদ্ধ মহিলা বিলোপ করে কাটতেছে এত রাত্রে। এসব শুনে আমি আর ভাই সহ্য করতে পারলাম না, অজ্ঞান হয়ে পড়ে। পরদিন জ্ঞান ফিরে আসলে আমি দেখি মালিক ও একজন বৃদ্ধা আমার সামনে বসে আছে। আমি তাদেরকে রাতের এই ঘটনাটা পুরা খুলে বলি। পরে মালিক একজন হুজুর এনে এই বাড়িতে মিলাদের আয়োজন করে। কিন্তু রাসেল ভাই, মজার বিষয় এবং ভয়ের বিষয় হচ্ছে আমি গত রাত্রে টিউবওয়েলের পাশে যে বৃদ্ধাকে দেখলাম তিনি মালিকের পাশে বসা ওই বৃদ্ধাই। আমি মালিককে জিজ্ঞাসা করলাম উনি কে? মালিক বলল উনি আমার মা। তারপর আমি মালিককে এই মহিলার কথাও বলি। তখন ওই মালিক আঙ্কেল ওনার
মাকে জিজ্ঞাসা করলো যে এত রাত্রে তুমি কেউ বাড়িতে গেছো? মালিকের মা বলল, আমি এত রাত্রে কি জন্য যাব? তখন মালিকের এবং আমার বুঝতে বাকি রইল না যে ওই মালিকের মায়ের চেহারা ধরেই গত রাত্রে কিছু একটা আমাকে ভয় দেখানোর চেষ্টা করছিল। যাই হোক রাসেল ভাই, ঘটনাটা এখানেই শেষ। তো আমি আর এই বাড়িতে থাকার সাহস পেলাম না, আমি দ্রুতই এই বাড়ি ছেড়ে দিলাম। এই বাড়ি ছেড়ে আমি অন্য একটি বাসায় উঠলাম। পরে রাসেল ভাই, এই বাড়ির যদি কোনো ছবি ভিডিও লাগে প্লিজ আমাকে নক করবেন, আমি পাঠিয়ে দেব। কারণ আমি দিনের বেলায় পরে একদিন গিয়ে এই বাড়ির কিছু ছবি এবং ভিডিও তুলছিলাম। ধন্যবাদ সবাইকে। boot.com দীর্ঘজীবী হোক। আল্লাহ হাফেজ। এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আরো একটি ঘটনায়, এবং এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আপনাদের অত্যন্ত পছন্দের একজন মানুষ, যিনি হচ্ছেন আফনান ভাই। তাকে আমি বলেছিলাম এবং তিনি একটা ঘটনা পাঠিয়েও দিয়েছেন। তার সেই ঘটনাটি আমি এখন আপনাদের জন্য প্লে করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুনে আসি আফনান ভাইয়ের ঘটনাটি। তো আমাদের এবারের ঘটনা রাজশাহী কেন্দ্রিক। যিনি পাঠিয়েছেন তার নাম শাহরিয়া, তার বাড়ি রাজশাহীতেই। আর যেখানে ঘটেছে সেই জায়গাটি হচ্ছে রাজশাহীর কাকন হাট নামক জায়গার ঘিয়াপুকুর গ্রামে। আর ঘটনাটি ঘটে এই শাহরিয়া ভাইয়ের নানার ভাইয়ের সাথে। তার নানার ভাইয়ের নাম ছিল আশরাফুল। তার শখ ছিল মাছ ধরা। তিনি সারাদিন কৃষিকাজ শেষে তাদের একটা দিঘি ছিল, ওটাতে মাঝে মাঝে রাতে মাছ ধরতে যেতেন। বলা যায় এটা ছিল তার অন্যতম একটি অভ্যাস, যার মাধ্যমে তিনি সময় কাটাতেন। যেহেতু সেই দিঘিটা তার বাবার ছিল, তাই তার ভাইয়েরাও মাঝে মাঝে কিন্তু রাতে নৌকা নিয়ে মাছ ধরতে যেতেন। দিঘির কিনারায় মাছ ধরতেন না, নৌকা নিয়ে দিঘির মাঝামাঝি যেতেন, সেখানে বড়শি পেতে মাছ ধরতেন। কখনো জাল ফেলেও মাছ ধরার চেষ্টা করতেন, তবে সাধারণত বড়শি দিয়ে মাছ ধরতেন। এক রাতের ঘটনা, তিনি জমি থেকে ফিরে এসে এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে ভাবলেন, যাই আজকে মাছ ধরতে যাই। আজকে পূর্ণিমা, তো আজকে মাছ হয়তো বা ভালোই পাওয়া যাবে। ঘটনা কিন্তু ঘটেছিল 1982 সালের দিকে। উনি ঘড়িতে দেখলেন রাত 9:30 বাজে। আর তখনকার সময় গ্রামে রাত 9:30 মানে তো বুঝতেই পারছেন কত রাত। চারদিকে শুনশান নীরবতা, ঝিঝি পোকা ডাকছে, কখনো কখনো পেঁচার ডাকও শোনা যাচ্ছে। মনে হচ্ছে রাত হয়তো বা 2 কি 3টা বাজে, এমন একটি অবস্থা। তিনি সেই দিঘিতে গিয়ে দেখলেন আজকে তার অন্য কোনো ভাইয়েরা সেখানে মাছ ধরছে না। কারণ যদি ধরতো তাহলে দেখা যেত তারাও কোনো না কোনো নৌকা নিয়ে দিঘির মাঝখানে গিয়েছে। আর অন্ধকার হলেও বোঝা যায়, কারণ হচ্ছে ওই দিঘিতে যখন মাছ ধরতে কেউ যায় তখন তাদের সাথে কমপক্ষে একটি হারিকেন অবশ্যই থাকে, আর তাদের হাতে অবশ্যই টর্চ লাইটও থাকে। তো যেহেতু হারিকেন নেই দূর থেকে, আর চাঁদের আলোতেও বোঝা যাচ্ছে দূর থেকে যে নৌকার মানে দিঘির এখানে কোনো নৌকা নেই, বা নৌকা আছে কিনারে বাঁধা, কিন্তু সেখানে কোনো মানুষ নেই। তো উনি একা। তিনি ভাবলেন, যাক, যেহেতু কেউ আসেনি, আজকে হয়তো বা আমি একাই ভালো মাছ ধরতে পারবো। যেইভাবে সেই কাজ। তিনি মাছ ধরতে ধরতে দিঘির মাঝে চলে গেছেন নৌকা নিয়ে। হঠাৎ খেয়াল করলেন দুপাশ থেকে 2টো নৌকা তার দিকে আসছে। তিনি প্রথমে ভেবেছিলেন তার কোনো ভাই, মানে তার বাসা থেকে কেউ হয়তো বা এসেছে বরাবরের মতোই মাছ ধরতে। কিন্তু চাঁদের আলোতে কিছুক্ষণ পর তিনি বুঝতে পারলেন 2টো নৌকাতে 2জন লোক দাঁড়িয়ে আছে, তাদের মাথায় একটা কালো চাদর দেয়া, আর ওদের মুখ দিয়ে গড় 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 আওয়াজ বের হচ্ছে। তিনি এটা দেখে বুঝতে পারেন এগুলো স্বাভাবিক কিছু নয়, কারণ তিনি রাতের বেলা মাছ ধরেন, আর গ্রামে যেহেতু বসবাস করেন, গ্রামে
অস্বাভাবিক বা প্যারানর্মাল বিষয়গুলোর সাথে তারা অনেকটাই পরিচিত। তিনি যখন বুঝতে পারলেন যে ওনার সাথে প্যারানর্মাল কোনো ঘটনা ঘটতে যাচ্ছে, তিনি নৌকাটি সাথে সাথে ঘুরিয়ে জোরে জোরে বৈঠা টেনে নদীর ঘাটে এসে পৌঁছান। নদীর ঘাটে না, দিঘির ঘাটে এসে পৌঁছান। ঘাটে এসে দেখেন আশরাফুল রানার বউ দাঁড়িয়ে আছে। তো আশরাফুল রানা বেশ অবাক হন। অবাক হয়ে জিজ্ঞেস করেন, কি ব্যাপার, এত রাতে তুমি এখানে এসেছো? তখন তার বউ বলে, এমনিতেই আসলাম যে কতটুকু মাছ ধরেছ দেখার জন্য, আমারও ঘুম আসছিল না, তাই উঠে আসলাম। এটা বলে তার ওয়াইফ তাকে বলে, দাও, অনেক কষ্ট করেছো, মাছের ব্যাগটি আমার হাতে দাও, চলো বাড়ির দিকে যাই, আর মাছ ধরতে হবে না। তো আশরাফুল রানার বউ তার হাত থেকে মাছের ব্যাগটি নেয় এবং দুজন হাঁটা শুরু করে। আশরাফুল রানার মনে কিন্তু একটু খটকা লাগে। সেটি হচ্ছে, তিনি চিন্তা করেন যে কি ব্যাপার, আমার বউ তো কখনো দিঘির ঘাটে এ পর্যন্ত আসা দেখি নাই, আর সে তো কখনো আসেও না, আজ হঠাৎ করে সে আসলো, ঘটনাটা কি? যাই হোক, তারা বাসার দিকে হাঁটতে থাকে। তিনি খেয়াল করেন তার বউ তার পিছে পিছে হাঁটছে। তিনি বেশ অবাক হন। হাঁটলে সামনে হাঁটবে, পিছে কেন হাঁটছে, অথবা তার পাশাপাশি হাঁটবে? তিনি বিষয়টি বুঝতে পারছিলেন না। তো একটু পরে তিনি পিছন দিকে তাকিয়ে দেখেন তার পেছনে কেউ নেই। আশ্চর্য ব্যাপার, তার বউ তো পিছনেই ছিল, কোথায় গেল? তিনি ভাবলেন রাস্তার আশেপাশে কোথাও পড়ে গেল না তো পা পিছলে। এই ভেবে তিনি পেছন দিকে আবার যান। হঠাৎ তিনি রাস্তার পাশে ঝোপের মধ্যে কিছু শব্দ শুনতে পান। অনেক সময় মাছের কাটা খাওয়ার এক ধরনের আওয়াজ হয়, হালকা কটকট আওয়াজ, সেরকম আওয়াজ। তিনি ভাবেন কি ব্যাপার, এগুলো কিসের আওয়াজ ওখান থেকে আসছে? তিনি একটু কাছে যান। চাঁদের আলোতে তিনি যেটা দেখেন, তিনি সেটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি দেখেন ভাল্লুকের মতো লোমশ একটি প্রাণী, তার মুখটি দেখতে মনে হচ্ছে অবিকল কুকুরের মতো। চাঁদের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে এবং তার চোখ দুটিও জলজল করছে। মুখ দিয়ে লালা পড়ছে ওই ভয়ঙ্কর প্রাণীটির মুখ থেকে। এবং যে ব্যাগটি ছিল তার ওয়াইফের হাতে, ঠিক সেম ব্যাগ, সেই ব্যাগের ভেতর থেকে মাছ বের করছে আর খাচ্ছে। তিনি যখন কাছে গিয়েছেন, ওই প্রাণীটি তার দিকে ঘুরে তাকায়, আর তখনই মূলত ওই প্রাণীটির চেহারা তিনি দেখেছিলেন। এটা দেখে তিনি আর নিজেকে সামলাতে পারেননি, ওখানেই জ্ঞান হারান। সকালে তাকে গ্রামের কয়েকজন মিলে উদ্ধার করলে তিনি সব ঘটনা যখন খুলে বলেন, তখন তার স্ত্রী বলেন, কি বলো তুমি? তুমি বাসা থেকে বের হওয়ার পর তো আমি ঘুমিয়ে গিয়েছিলাম, আর আমার তো দিঘিতে যাওয়ার প্রশ্নই ওঠে না। তুমি কি কখনো দেখেছো যে আমি তোমার পিছনে পিছনে দিঘিতে গিয়েছি, বা কখনো তুমি মাছ ধরতে যাওয়ার পরে গিয়েছি? কখনোই তো যাইনি। এত রাতের বেলা আমি কেন যাব? তো যাই হোক, সবাই বুঝতে পারে যে আসলে আশরাফুল রানার ওয়াইফের রূপ ধরেই কোনো একটি ভয়ানক প্রাণী বা জিন এসেছিল। যাই হোক, কিছু সপ্তাহ পর আশরাফুল রানা আবার মাছ ধরা শুরু করেন, কারণ আসলে এটা তো তার স্বভাব, রাতের বেলা মাছ ধরা। এসব ভয় ভীতি তাকে আসলে কাবু করতে পারে না। তো এখন থেকে আর উনি অবশ্য একা একা মাছ ধরতে সাধারণত যাবেন না, এরকমই নিয়ত করেছিলেন। তো এবার কি হয় যে তার বন্ধুরা, মানে সবাই একসাথে কয়েকজন মিলে পরিকল্পনা করেন যে এক রাতে মাছ ধরতে যাবেন তারা। শখ মানে তো বুঝে নিত, সবকিছু হওয়ার পরও সেটা দমন করা যায় না। আর মূলত এই পরিকল্পনার রাতেই ঘটেছিল একটি মারাত্মক ভয়ানক ঘটনা। সেই রাতে খাওয়া দাওয়া শেষে রাত 9টার দিকে আশরাফুল রানা দিঘির উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। তার বন্ধুরাও কিন্তু চলে এসেছিল, তারা একসাথেই বেরিয়েছিলেন। তো তারা কি করে, নৌকার এক পাশে দাঁড়িয়ে তারা মাছ ধরছিল, আর এক পাশে রাখছিল। মানে নৌকাটা বেশ লম্বা ছিল, একটা পাশে মানে তারা কেউ ছিলেন একটু মানে সামনের দিকে চলে গিয়েছিল আর কি, মানে আর এক পাশে একটু ফাঁকা ছিল। এভাবে বেশ কিছু সময় যাওয়ার পর তারা মানে ফিল করে তাদের নৌকা বেশ ভারী হয়ে গেছে। নৌকা যখন এক জায়গা থেকে আরেক জায়গা নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, তখন মনে হচ্ছিল বৈঠা
বেয়েও নৌকা সহজে নাড়ানো যাচ্ছে না, মনে হচ্ছে নিচ থেকে কোনো কিছু নৌকাটা টেনে ধরেছে, এমনটা মনে হচ্ছে। অথবা নৌকা খুবই ভারী হয়ে গেছে, এক জায়গা থেকে আরেক জায়গা সহজে নেওয়া যাচ্ছে না। এর কিছুক্ষণ পর তারা নৌকার আরেক পাশ থেকে কর্মর কর্মর আওয়াজ শুনতে পান, যেমনটি মাছের কাটা চাবালে হয়। তারা কি করেন, আর এক পাশে যখনই হারিকেন ঘুরিয়ে তাকিয়েছেন, তারা সকলেই দেখতে পান যে জলপরি টাইপের কিছু। এটা আসলে জলপরি না, এটা অর্ধেক মাছের মতো এবং অর্ধেক মানুষের মতো কিছু একটা প্রাণী, একটা না দুটো প্রাণী আর কি। তারা ওই নৌকার যেখানে মাছ ছিল সেখানে বসে বসে মাছ খাচ্ছে, আর তাদের মুখ ছিল খুবই বিভৎস। তারা যখনই বুঝতে পারে সকলে তাদেরকে দেখে ফেলেছে, তখন তারা মাছ খাওয়া বাদ দিয়ে ছপাত করে ওই দিঘির পানিতে লাফ দিয়ে মিলিয়ে যায়। এই ঘটনার পর তারা দ্রুত মাছ ধরা বাদ দিয়ে তীরে চলে আসেন, মানে ওই দিঘির তীরে চলে আসেন। তারা সকলেই বুঝতে পারেন এই দিঘিতে আসলেই ভয়ানক কিছু রয়েছে, যেগুলো অনেকটা জলপরীর মতো, কিন্তু আসলে জলপরি না, এগুলো আসলে জিন, মাছ খেকো জিন যারা পানিতে থাকে। আর এদেরকেই মূলত তারা রাতের বেলা দেখেছিল। আর প্রথম দিন যে ঘটনা ঘটেছিল আশরাফুল নানার সাথে, মূলত এরাও ছিল জিন। প্রিয় লিসেনার্স, মাছ ধরা কেন্দ্রিক অনেক ঘটনাই আমরা এর আগেও বলেছি, এখনো বললাম, ভবিষ্যতেও আপনাদের কাছ থেকে পেলে সেগুলো ইনশাল্লাহ বলবো। তবে একটি কথা, সেটি হচ্ছে যে রাতের বেলা মাছ ধরা যদি আমাদের মধ্যে কারো নেশা থাকে বা কখনো ইচ্ছা করে, তাহলে আমি সকলকে অনুরোধ করব, যদি যেতেই হয় অবশ্যই একা যাবেন না, কমপক্ষে 3 জন যাবেন, কমপক্ষে 2 জনও না, 3 জন যাবেন। তাহলে ভয়ের ঘটনা ঘটার সম্ভাবনা অনেকটাই কমে যায়। আর রাতের বেলা মাছ ধরার ক্ষেত্রে অবশ্যই শরীর আয়াতুল কুরসি পড়ে বন্ধ করে নেবেন।